আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল ওরা গল্পে মত্ত। আজ আপনাদের শোনাবো জিম করবেট অমনিবাস থেকে সংগৃহীত উপন্যাস জঙ্গল লড়ে ষষ্ঠ পর্ব। হিমালয়ের তরাই অঞ্চলের জলবায়ু সম্পর্কে দু চার কথা শোনাই আপনাদের। নভেম্বর থেকে মার্চ এই সময়টার কোনো তুলনা হয় না। এর মধ্যে সবচেয়ে ভালো সময় হলো ফেব্রুয়ারি। শীত বিদায় নিচ্ছে আর বসন্ত আসছে। প্রকৃতির রাজ্যে শুরু হয়ে গেছে তার নীরব প্রস্তুতি। এই সময় বাতাস থাকে ফুরফুরে, আবহাওয়া থাকে স্বাস্থ্যকর। নভেম্বর মাসে যেসব যাযাবর পাখিরা উঁচু পাহাড় থেকে নিচে নেমে আসে এতটুকু উষ্ণতার সন্ধানে, তখনও তারা আপন ঘরে ফেরেনি। তখনও তারা সেখানে আছে এবং নানা রকম কলকাকলিতে প্রকৃতিকে মাতিয়ে তুলেছে। শরৎকালে এবং শীতে যেসব পাতাঝরা গাছেরা ছিল পত্রবিহীন, তারা নতুন পাতায় ঝলমলে হয়ে উঠেছে। গোলাপি পাতায় আমাদের অভিনন্দন জানাচ্ছে। কোথাও আবার নীরবে চলছে ফুল ফোটানোর আয়োজন। প্রকৃতির জগতে বসন্তের ছোঁয়া লেগেছে। বসন্ত সব অর্থেই সব থেকে আলংকারিক ঋতু। তাকে আমরা যৌবনের ঋতুও বলতে পারি। শীতের শেষ লগ্নে উত্তরের পাহাড় বা দক্ষিণের সমতল অঞ্চলে কিংবা তরাই অঞ্চলে আপনি হঠাৎ ফুলের বনে আগুন শিখা দেখতে পাবেন। ঘুমিয়ে থাকা গাছেরা এই সময় জেগে ওঠে। কত রঙের বাহার তাদের, দেখে দেখে বুঝি আর আঁশ মেটে না। এক শীতের রাতে বিছানায় শুয়ে পরদিন সকালে ঘুম ভাঙলে আপনি হঠাৎ প্রকৃতির রাজ্যে এই পরিবর্তনটা দেখতে পাবেন। বুঝতে পারবেন বসন্তকাল এসে গেছে। আমার মনে তখন অনির্বাচনীয় আনন্দের প্লাবন আসবে। দিল খোলা হয়ে উঠবে সমস্ত হৃদয়। দৈনন্দিন জীবনের খুঁটিনাটি সুখ দুঃখ আপনি ভুলতে চেষ্টা করবেন। মনে হবে বসন্ত দিনের ডাক শুনে আর চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা যায় না। যাযাবর পাখিদের ছোট ছোট ঝাঁক অন্য কোনো দলের সঙ্গে মেশবার প্রস্তুতি নিতে শুরু করেছে। তারা হয়তো এখন এখানে একত্রে জীবনযাত্রা শুরু করবে। পায়রা, তোতা, দোয়েল বা অন্য যেসব পাখিরা ফল খেয়ে বেঁচে থাকে, তারা উপত্যকা ছেড়ে নিজ নিজ অঞ্চলের দিকে রওনা হবে। এখনও অবশ্য তা করতে পারছে না, দলপতির নির্দেশের অপেক্ষা করছে। তাদের সঙ্গ ধরবে বলে পতঙ্গভুক পাখিরাও এ গাছ থেকে ও গাছে ওড়াউড়ি করছে। এইভাবেই তারা একদিন একসঙ্গে এগিয়ে যাবে, রোজ কয়েক মাইল পথ অতিক্রম করবে। যে সমস্ত পাখি যেসব অঞ্চলে স্থায়ী বাসিন্দা, এখন তাদের মিলন ঋতু এসে গেছে। তারা সুখে ঘর বাঁধবার স্বপ্ন দেখছে। যে যার মনের মতো সঙ্গী খুঁজতে ব্যস্ত এখন। শুধু পাখি নয়, বনে বাস করে এমন সমস্ত প্রাণীর স্বতঃস্ফূর্ত কণ্ঠধ্বনি সূর্য ওঠার সময় থেকেই চলতে থাকে। তারা এখন আরও আনন্দে উদ্দোলিত হয়ে উঠেছে। তারা এখন নানাভাবে তাদের আনন্দ প্রকাশ করছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাই এখানে বেজে চলেছে শব্দের অর্কেস্ট্রা। পশু পাখি নির্বিশেষে সকলে বুঝি গানের লড়াইতে মেতে উঠেছে। এই প্রতিযোগিতায় সর্বভুক পাখিরা সবার আগে এসে যোগ দেয়। এদের মধ্যে যার গলার আওয়াজ সব থেকে বেশি, সে হলো তিলিয়াবাজ। সে দূর থেকে আকাশে বিন্দুর মতো ভাসতে ভাসতে, রৌদ্র উজ্জ্বল ডানায় প্রাণে সুষমা মাখতে মাখতে তার কণ্ঠধ্বনি জানিয়ে যায়। তীক্ষ্ণ স্বরে সে হয়তো বলতে চায়, বসন্ত জাগ্রত দ্বারে। একবার এক পক্ষী বিশারদদের নিয়ে মধ্য ভারতের জঙ্গলে গিয়েছিলাম। তখন জঙ্গলকে আমি নতুনভাবে চিনতে শুরু করেছিলাম। দলটায় ছিল ব্রিটেনের নানা অঞ্চলের মানুষ। সকলেই নতুন ভারতবর্ষে এসেছে। তাদের গন্তব্য ব্রহ্মদেশ। আমরা যখন জঙ্গলে প্রবেশ করছি, তখন একটা তিলিয়াবাজ পাখি পাহাড়ের ওপরে আকাশ থেকে ডাক পাঠাচ্ছিল। অনেক দূরে ছোট্ট বিন্দুর মতো তার শরীরটা দেখা যাচ্ছিল। পাক খাচ্ছে আর চিৎকার করছে।
এই দলের কেউই এর আগে তিলিয়াবাজ পাখি দেখেনি। তারা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। তাদের দেখাবার উদ্দেশ্যে একটা ফাঁকা জায়গাতে গিয়ে আকাশে বিন্দুর মতো উড়তে থাকা চিহ্নটার দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম। কিন্তু পাখিটা এত উঁচুতে বাতাসে ভাসছিল যে দূরবীন বার করেও তাকে শনাক্ত করা সম্ভব হলো না। তাকে স্পষ্ট করে দেখাই যাচ্ছিল না। সঙ্গীরা হতাশ হলো। তখন আমি পকেট থেকে একটা 3 ইঞ্চি লম্বা ভেপু বের করলাম। ভেপুটার একটা দিক খোলা আর একটা দিক বন্ধ। এতে ফু দিলে মনে হয় একটা বিপন্ন হরিণ শিশু বুঝি কাঁদছে। আর এই শব্দটি ছিল দিনে বা রাতের জন্য বনের অত্যন্ত স্বাভাবিক শব্দ। যে কোনো শত্রুকে এই শব্দে অনায়াসেই আকর্ষণ করা সম্ভব হতো। সংকেত শিক্ষা গ্রহণের জন্যই আমি এই ভেপুটা ব্যবহার করতাম। আমি ভেপুর খোলা মুখে মুখ লাগিয়ে জোরে ফু দিলাম। সঙ্গে সঙ্গে একটা তীক্ষ্ণ করুণ আর্তচিৎকার ভেসে এলো। কেঁপে কেঁপে কে যেন প্রাণ ভিক্ষা করছে। তারপর বাতাসের মধ্যে সেই চিৎকার কোথায় হারিয়ে গেল। এই শব্দ শুনে তিলিয়াবাজ চিৎকার বন্ধ করল। এই শিকারি পাখির প্রধান খাদ্য হচ্ছে সাপ, তবে হরিণ শিশু পেলেও সে খেতে ছাড়বে না। পলকের মধ্যেই ডানা বন্ধ করে কয়েকশো ফুট নিচে নেমে এলো। পাক খেতে খেতে আকাশেই ঘুরতে লাগলো। তারপর আমি যতই ভেপু বাজাচ্ছি, হরিণ শিশুর কান্না শুনতে পাচ্ছে সে, আর সঙ্গে সঙ্গে কয়েকশো ফুট করে নিচে নেমে আসছে। এখন আর আমাদের তিলিয়াবাজটাকে দেখতে কোনো অসুবিধে হলো না। স্পষ্টই তাকে দেখতে পাওয়া যাচ্ছে। 50 জনের ওই দলের মধ্যে কতজন ব্রহ্মদেশের বর্তমান যুদ্ধের পর বেঁচে আছেন সে খবর আমার জানা নেই। কিন্তু এখনও যারা বর্তমান আছেন তাদের কারো চোখে যদি লেখাটা পড়ে, তাহলে তারা নিশ্চয়ই চিনদুয়ারার সেই দিনের কথাটা মনে করতে পারবেন। সেদিন তারা সকলেই আমাকে বাহবা দিয়েছিলেন আমার উপস্থিত বুদ্ধির জন্য। কিন্তু আমি সেই বাজ পাখিটাকে কোনো গাছের ডালে এনে বসাতে পারিনি। অনেকেই চেয়েছিলেন ক্যামেরায় তার ছবি তুলে রাখতে। আর এই প্রাক বসন্তের সকালে আমার সঙ্গে যদি আপনি আসেন, তাহলে তিলিয়াবাজের মতো অনেক কৌতূহল উদ্দীপক পাখির সঙ্গেই আপনার হাত ঝাঁকানি হয়ে যাবে, এ আমি হলফ করে বলতে পারি। চিনদুয়ারার সেই দিনের পর থেকে অনেকগুলো বছর কেটে গেছে। প্রতিদিন প্রতি মুহূর্তে আমি জঙ্গল সম্পর্কে আরও জানতে আগ্রহী হয়ে উঠেছি। আত্মরক্ষার তাগিদেই আমাকে জানতে হয়েছে যে মানুষের দৃষ্টিশক্তির পরিধি 180 ডিগ্রি। একসময় আপনার কাছে যা অত্যন্ত কঠিন বলে মনে হতো, অর্থাৎ কোন শব্দ কোন উৎস থেকে আসছে তা বার করা, এখন সেটা খুবই সোজা হয়ে গেছে। এর থেকে আপনি বুঝতে পারবেন অভিজ্ঞতাই আপনাকে এতখানি আত্মবিশ্বাসী এবং সাহসী করে তুলেছে। এখন আপনি যে কোনো ফুলের গন্ধ থেকে বুঝতে পারবেন সেটা কোন জাতের ফুল। সেই ফুল গভীর জঙ্গলে চোখের আড়ালে লুকিয়ে থাকলে তার গন্ধ আপনার ঘ্রাণ শক্তিতে আঘাত করবে। আপনি চোখ বন্ধ করে তার ঠিকুজি গোষ্ঠী বলতে পারবেন। আমি জানি অনেক দেখে অনেক শিখে আপনি এতখানি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, আপনার নিরাপত্তা এখন হয়েছে আকাশ ছোঁয়া। জঙ্গলের প্রতি ভালোবাসা অনেক তীব্র হয়ে উঠেছে এখন। তবু বলবো, এখনো কিন্তু সবটুকু আপনার শেখা হয়নি। আপনি নিজেকে যতই শিক্ষিত বলে মনে করুন না কেন, জঙ্গল সম্পর্কে আপনার মতো অভিজ্ঞ হয়তো আর কেউ নেই। কিন্তু প্রতি বসন্ত সমাগমে জঙ্গল নিত্য নতুন রহস্যের পসরা সাজিয়ে বসে থাকে। তাই এই সুন্দর বাসন্তী সকালে আমি আপনাকে অভিবাদন জানাচ্ছি আমার সাথে জঙ্গলের অভিযানে সঙ্গী হওয়ার জন্য। আমার বাড়ির চৌহদ্দি সীমানা বরাবর 10 ফুট চওড়া একটা খালের অবস্থান। রবিবার বাদে প্রতিদিনই সেখানে মেয়েরা স্নান করতে যেত। সেইখানে পাহাড়ি নদী থেকে জল নিয়ে আসার জন্য একটা নালার ব্যবস্থা করা হয়েছিল। এই নালার নাম দেওয়া হয়েছিল বিজুলি দন্ত, অর্থাৎ বিদ্যুতের জলধারা।
স্যার হেনরি ল্যামেস এই নালাটা প্রথম তৈরি করেছিলেন। পরবর্তীকালে বাজ পড়ে এই নালাটি নষ্ট হয়ে যায়। স্থানীয় মানুষজনের কুসংস্কার হলো এই বিশেষ জায়গায় কোনো অপদেবতার আকর্ষণেই বজ্রপাত হয়ে থাকে। এই অপদেবতাকে আমরা চোখের সামনে দেখতে পাই না, তাই মাঝে মধ্যে সে ভয়ঙ্কর বিষাক্ত সাপিনীর রূপ ধরেও জঙ্গলে ঘুরে বেড়ায়। আর এই কারণেই পুরনো নালার ভিত ভেঙে দিয়ে অন্য জায়গাতে আরও একটি নালা কাটা হয়েছে, এবং এই নালা পথেই পরবর্তী 50 বছর ধরে জল আসছে। উত্তরে গহন বন থেকে যেসব বন্যজন্তু রাতে গ্রামে আসতো, তাদের মধ্যে অনেকেই এই নালায় প্রাণ ভরে জল খেত। আসুন, বসন্ত দিনের ডাকে সাড়া দিতে আমাদের জঙ্গল অভিযান শুরু হোক এই নালার পাশ থেকেই। ভালো করে লক্ষ্য করে দেখুন, দেখতে পাবেন নালাটির খিলানের নিচে বালি ঢাকা পথে কতজনের পদচিহ্ন রয়েছে। এই তো খরগোশ, কাকার হরিণ, হায়না, শিয়াল, সজারু অথবা শুয়োর। এইসব চিহ্নের মধ্যে কেবল সজারুর পায়ের চিহ্নে কাল রাতের বাতাসের উড়োবালি এসে জমেনি। এর মানে, আসুন আপনার দৃষ্টিশক্তিকে আরও একটু অন্তর্ভেদী করা যাক। 2 চোখকে করুন দিগন্ত প্রসারী। তাহলে আপনার পায়ের প্রতিটি চিহ্নের অন্তরালে যে গল্প আছে, সে গল্প হয়তো আপনি শুনতেও পারেন। সজারুকে গুড়ি মেরে যেতে হয় না, পেছনের পা কখনোই সামনের পায়ের দাগের ওপর পড়ে না, তাই প্রতিটি পদক্ষেপ বালির ওপর একটি স্পষ্ট ছাপ রেখে যায়। আমরা তার 5টি আঙুল আর পায়ের পাতার ছাপ দেখতে পাই। প্রত্যেকটা পায়ের দাগের সামনে বালির ওপর যে গভীর চিহ্ন পড়ে, সেটা তার শক্ত নখের দাগ। নখ দিয়ে সজারু খাদ্য সংগ্রহ করে থাকে। সজারুর পেছনের পায়ের পাতাগুলো লম্বাটে ধরনের হয়। তার গোড়ালির ছাপ ভালুকের মতো স্পষ্ট হয় না। অনেক প্রাণীর পায়ের দাগের মধ্যে সজারুর পায়ের দাগকে আলাদা করে চিহ্নিত করা যায়। এখানে আরেকটা ব্যাপার বলে রাখা দরকার, সজারুর পায়ের দাগগুলোর মাঝ দিয়ে কতকগুলো সূক্ষ্ম রেখা চলে গেছে, কখনো বা সমান্তরাল পথে। সজারু চলার সময় বালির ওপরে রেখাগুলো দিয়ে টেনে নিয়ে গেছে তার শরীরের সঙ্গে লেগে থাকা দীর্ঘ কাঁটাগুলোকে। এর সাহায্যেও আমরা সজারুর পদচিহ্নকে অনুসরণ করতে পারি। এই কাঁটা সজারুর আত্মরক্ষার প্রধান অস্ত্র। রেগে গেলে কাঁটা দিয়েই সে শত্রুকে ঘায়েল করার চেষ্টা করে, কিন্তু এগুলো সে ছুঁড়তে পারে না, ইচ্ছে হলে ফোটাতেও পারে না। শুধুমাত্র বিপদের আশঙ্কা হলে কাঁটা খাড়া করে দৌড়াতে থাকে। কতকগুলো ফাঁপা কাঁটা সজারুর লেজের দিকে থাকে, সেগুলো দেখতে অনেকটা লম্বা মদের গ্লাসের মতো। শত্রুকে ভয় দেখাবার জন্য মাঝে মধ্যে সজারু এই কাঁটাগুলিতে ঠকঠকাঠক শব্দ করতে থাকে। এর সাহায্যে অবশ্য তার আরও একটা প্রয়োজনও সাধিত হয়। এই ফাঁপা কাঁটাগুলি জলে ডোবানো থাকলে এগুলি জলে ভরে ওঠে। আস্তানাকে ঠান্ডা করার জন্য অথবা চারপাশ পরিষ্কার করার জন্য এই কাঁটাগুলির সাহায্যে জল বয়ে নিয়ে যাওয়া যায়। দেখুন তো, সজারুর মতো একটা ছোট্ট প্রাণীকেও কিভাবে সাহায্য করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা। সজারুরা সাধারণত নিরামিষভোজী। ফলমূল, শস্যদানা, কচি পাতা তাদের মূল খাদ্য, কিন্তু হরিণের শিংও তার অত্যন্ত প্রিয় খাদ্য। স্বাভাবিকভাবেই খসে পড়া বা বাঘ, চিতা বা বন্য কুকুরের কবলে মৃত হরিণের শিং তারা কেন খায়? হয়তো এইভাবে তারা তাদের স্বাভাবিক খাদ্যে ক্যালসিয়ামের অভাব পূরণ করে থাকে, অথবা অন্য কোনো খাদ্যপ্রাণের অভাব থাকলেও তা পূরণ করতে পারে। সজারু নিতান্তই ছোট প্রাণী, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত সাহস লুকিয়ে আছে। ইচ্ছে হলে সে তার থেকেও আকারে অনেক বড় প্রাণীর সাথেও বুক চিতিয়ে লড়াই করতে পারে। অবশ্য এক্ষেত্রে এই ভয়ঙ্কর কাঁটাগুলি তার সাহসের প্রধান হাতিয়ার স্বরূপ বিরাজ করে। যে নালার সামনে আমরা দাঁড়িয়ে আছি, অবাক বিস্ময়ে তাকিয়ে আছি বসন্ত দিনের সাজে সজ্জিত বনভূমির দিকে। তার ভেতরে চলে গেছে জলপথ।
এই জলপথেই আছে নানা ধরনের পাথর। এর মধ্যে কিছুটা চলে গেছে পশুদের চলাপথকে কেন্দ্র করে। এখানে যে কোনো প্রাণীর পায়ের ছাপ সহজেই আঁকা হয়। এছাড়া জঙ্গলের ভেতর কোথায় পশুদের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় সেখানে, যেখানে পাহাড়ের পাদদেশে ঘুরে আসা সূক্ষ্ম বালির একটা আস্তরণ থাকে। এই জনপদ ধরে যত প্রাণী আসা যাওয়া করে তাদের সকলের পায়ের ছাপ সেখানে ধরা থাকে। যদি আপনার চোখ খুব অভিজ্ঞ হয়ে থাকে তাহলে আপনি পায়ের দাগ অনুসরণ করে প্রাণীটিকে চিনতেও পারবেন। এই এলাকার দুদিকে আছে ল্যান্টার্নার ঝোপ। ভীষণ ঘন সেই ঝোপ। তার ভেতর দিনের বেলা হরিণ, শুয়োর, ময়ূর আর বনমোরগ লুকিয়ে থাকত। রাতের অন্ধকারে এই ঝোপের ভেতর ঢোকার সাহস বাঘ, চিতা আর সজারু ছাড়া অন্য কোনো প্রাণীর আর হতো না। আজ সকালে এই ঝোপটার ভেতর থেকে পাতা সরাবার শব্দ পাওয়া যাচ্ছে। আমি স্পষ্টই বুঝতে পারছি বনমোরগেরা এই কাজ করছে। মাঝে মধ্যে তারা পা আঁচড়ে আঁচড়ে শুকনো পাতা সরিয়ে বসার ব্যবস্থা করে। ঝোপটা থেকে 100 গজ দূরে একটা ন্যাড়া শিমুল গাছের অবস্থান। সেই গাছে একেবারে ওপরের ডালে একটা শিকারিবাজ বসে আছে। এই ধরনের পাখিগুলিকে বলা হতো সাবাজ। সে হলো বনমোরগের সব থেকে বড় শত্রু। শুধু বনমোরগেরই নয়, ময়ূরেরাও সাবাজদের স্বাভাবিক শিকার। চারিদিকে শত্রু পরিবেষ্টিত থেকেও এখানে ছোট বড় পাখিরা ঘুরে বেড়াতো। আসলে পাখিরা নিজেদের বাঁচিয়ে রাখার মন্ত্র সযত্নে শিখেছে। তারা নিজেরাই নিজেদের সামলে রাখতে পারে। তাই আমি কখনো ভাবিনি যে সাবাজদের জব্দ করতে পারবো। তবে অনেক সাবাজকে ইতিমধ্যেই আমি মেরে ফেলেছি। তার কারণ অবশ্য অন্য। একবার একটা হরিণ শিশুর বিপন্ন আর্তনাদ আমার কানে এসেছিল। আমি ছুটে গিয়ে দেখি একটা 1 মাস বয়সের চিতল শিশুকে সাবাজ ধরে ফেলেছে। সে তার তীক্ষ্ণ দৃঢ় ঠোঁটে ওই শিশুটার মাথা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। আর চিতল শিশুটার মা বাচ্চাকে বাঁচানোর জন্য অসহায় আর্তনাদ করছে। মাঝে মধ্যে অস্থিরভাবে পাখিটাকে ঘিরে ঘুরছে। সামনের দুটো পা দিয়ে বাজ পাখিটাকে মারবার চেষ্টাও করছে। কিন্তু এই কাজে বারবার বিফল হচ্ছে সে, ঘায়েল হচ্ছে সে। সাবাজের আক্রমণে সন্তান স্নেহে কাতর বীর মায়ের মুখ রক্তাক্ত হয়ে উঠেছে। প্রাণপণ চেষ্টা করেও সে সাবাজের সঙ্গে লড়াইয়ে জয়ী হতে পারছে না। চোখের সামনে এই দৃশ্য সহ্য করা কি যায়? আমি সঙ্গে সঙ্গে গুলি ছুঁড়ে সাবাজটাকে ঘায়েল করেছিলাম। কিন্তু ক্ষতবিক্ষত হরিণ শিশুটিকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব হয়নি। হয়তো চেষ্টা করলে তার ক্ষতগুলো সারিয়েও ফেলা যেত, কিন্তু তার চোখ দুটো একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। বেঁচে থাকলে সে আরও বেশি যন্ত্রণা পাবে মনে করে তাকে আমি চিরমুক্তি দিয়েছিলাম। এছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। বনে জঙ্গলে এমন হৃদয় বিদারক ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে। এইসব ঘটনা চোখের সামনে দেখলে মনটা কেমন যেন বিষণ্ণ হয়ে যায়। এই ঘটনার পর থেকে আমি আরও কতগুলো সাবাজকে মেরে ফেলেছি। শর্টগানে গুলি করার মতো অতটা কাছে অবশ্য সবসময় তাদেরকে পাওয়া যেত না। বেশিরভাগ সময়ই তারা থাকতো গুলির সীমানার বাইরে। তবে নির্ভুল রাইফেলের গুলিতে ইতিমধ্যে অনেক সাবাজকেই জব্দ করেছিলাম আমি। এই মুহূর্তে আমরা শুধু দেখতে এসেছি, কোনো সাবাজকে জব্দ করতে নয়। তাই শিমুল গাছের ডালে বসে থাকা ওই পাখিটা সম্পর্কে এখন আর আমার তেমন কোনো আগ্রহ নেই। আমার শিকার জীবনের এই পর্বকে আমি গুলতি পর্ব বলে থাকি। সেবার এক সাবাজের ভয়ঙ্কর লড়াই চোখের সামনে দেখেছিলাম। আজও চোখ বন্ধ করলে মাঝে মধ্যে সেই ভয়ঙ্কর দৃশ্যটা ভেসে ওঠে। লড়াইটা হয়েছিল বোর নদীর কূলের কিছুটা নিচে, বালির ওপর। খরগোশ ভেবে সাবাজ নেমে এসে যাকে আক্রমণ করলো সেটা ছিল একটা ভয়ঙ্কর মেছো বেড়াল। যখন তার ভুল ভাঙল তখন সে আর ডানা ছড়িয়ে নিয়ে উঠতে পারল না। শুরু হয়ে গেল আক্রমণ ও প্রতি আক্রমণের পালা। বেড়ালের অস্ত্র হলো তার দাঁত আর থাবা।
শাবাজের ঠোঁট আর নখ। সশস্ত্র দুই প্রতিদ্বন্দ্বী, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না। শুরু হলো মরণপণ লড়াই, চলল দীর্ঘক্ষণ ধরে। তখনকার দিনে ক্যামেরার এত উন্নতি হয়নি, মুভি ক্যামেরারও চলন হয়নি। ফটোগ্রাফির ব্যাপারটা স্টুডিওর 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তাই আমার দুর্ভাগ্য যে এমন একটা লড়াইয়ের স্মৃতি আমি ধরে রাখতে পারিনি। আমরা বেড়ালের 9টা প্রাণের কথা শুনে থাকি, সহজে এদের মৃত্যু হয় না। আমি বলি, বেড়ালের প্রাণ যদি 9টা হয়, তবে শাবাজের প্রাণ হলো 10টা। আমি যে লড়াইটা চোখের সামনে সেদিন দেখেছিলাম, সেখানেই প্রাণের সংখ্যা দিয়ে তা বিচার হয়েছিল। দীর্ঘ এই লড়াইতে দুই প্রবল প্রতিদ্বন্দ্বী 9টি করে প্রাণ হারিয়েছিল। শেষ পর্যন্ত নদীর গর্ভে বালির ওপর বেড়ালের ছিন্নভিন্ন নিথর দেহটা পড়েছিল। 9টি প্রাণ হারিয়ে একটি প্রাণ নিয়ে বাজবাবাজি তখন ধুঁকছে। কোনো রকমে ভাঙা ডানা টানতে টানতে খোঁড়াতে খোঁড়াতে একটা জলাশয়ের মধ্যে নেমে গেল। তারপর জলে ঠোঁট ডুবিয়ে জীবনের শেষ জল পান করল এবং তারপর তার 10 নম্বর প্রাণটাও বিসর্জন দিতে বাধ্য হলো। অর্থাৎ এই লড়াইতে দুপক্ষই সমান সমান জায়গায় থাকলো। যদিও বেড়ালটার হার হয়েছিল, কারণ শাবাজটা তাকে মেরে ফেলেছিল, আর বাজ পাখির মৃত্যুটা সে দেখে যেতে পারেনি। ল্যান্টার্নার ঝোপ থেকে একাধিক পশু চলার পথ এগিয়ে গেছে ফাঁকা জায়গাটার দিকে। একটা বাচ্চা রুরু হরিণ ঝোপটা থেকে বেরিয়ে এসেছে। সে পথ ধরে সে এগিয়ে চলেছে। আমরা যখন বাচ্চাটার দিকে তাকিয়েছিলাম, তখনই হয়তো সে বেরিয়ে এসেছিল। সেখান থেকে এক পা করে 50 গজ দূরে জলাশয়ের কাছে পৌঁছে গেছে। মনে হয় সে ভাবছে এবার জলপথটা পার হব। এমন সময় আমাদের নিশ্চল শরীরের সামান্য আলোড়ন হলেই তার চোখে সেটা ধরা পড়বে। বনের সবথেকে সতর্ক প্রাণী হলো এই রুরু হরিণ। এমন ফাঁকা জায়গাতেও সে যেভাবে সতর্কিত পা ফেলছে আর চারিদিকে সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছে, সেটা দেখেই বুঝতে পারা যায় সে কতখানি সাবধান আর সন্নিগ্ধ। প্রাণীটার পেছনের পা দুটো পেটের তলায় সেঁধিয়ে আছে। যে কোনো মুহূর্তে সে ছুটে পালিয়ে যাবে। এই ভঙ্গিটার সঙ্গে আমি খুবই পরিচিত। এটা হলো ছোটার পূর্ব প্রস্তুতি। আসলে রুরু হরিণ প্রকৃতিতে এক অসহায় জীব। ঈশ্বর তাকে বেঁচে থাকার অস্ত্র হিসেবে প্রচণ্ড গতিসম্পন্ন 4টি পা দিয়েছেন মাত্র। সন্দেহজনক কিছু চোখে পড়লে বা বিপদের সামান্যতম আভাস পেলেও সে তীরবেগে ওই স্থান ত্যাগ করে নিরাপদ জায়গায় ঢুকে পড়বে। অনেকে রুরু হরিণকে নীচ এবং ভীরু প্রকৃতির বলেই মনে করে থাকেন। জঙ্গলের প্রহরী হিসাবে সে নাকি কোনো কাজ করতে পারে না। এমন সমস্ত কথাই বলা হয় এই হরিণ সম্পর্কে। তবে আমি কিন্তু ব্যক্তিগতভাবে ভিন্ন মত পোষণ করি। আমি জানি জঙ্গলের কোনো প্রাণী তার অভ্যাসের বাইরে যেতে পারে না, তাই কোনো প্রাণীকেই নীচ বলে ধরা উচিত নয়। এই সংজ্ঞাটা শুধুমাত্র তথাকথিত বুদ্ধিমান মানুষদের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে, কারণ মানুষ প্রকৃতির নিয়ম নীতিকে যখন তখন লঙ্ঘন করে। রুরুকে ভীরু বলার উপায় নেই, কেননা সে স্বাভাবিকগতভাবেই ভীরু। সে বনের বাঘের সাথে লড়াই করবে কি করে? রুরু কি সেই লড়াইতে জিততে পারবে? তাই ভীরুতাই তার একমাত্র অবলম্বন। রুরুর নির্ভরযোগ্যতার কথা বলতে হলে বলবো, মাটিতে পায়ে হেঁটে যারা শিকার করে, রুরুর থেকে বড় বন্ধু আর কেউ নেই তাদের। ছোটখাটো প্রাণীদের চারিদিকে অসংখ্য শত্রু আছে, কিন্তু আত্মরক্ষার উপায় খুব একটা বেশি নেই। তাই সবসময় সে আতঙ্কিত অবস্থায় দিন কাটাতে বাধ্য হয়। বিটের সময় দেখা যায় প্রায়ই সে বাঘ দেখার আগে ময়াল সাপ দেখে বিপদ সংকেত করে। তাই বলা হয় সে নির্দেশক হিসেবে সুনির্ভরযোগ্য। হয়তো তার এই স্বভাবই তাকে এই শিরোপা দিয়েছে। কিন্তু তার নিজস্ব একটা মত আছে। রুরুর কাছে বাঘ এবং ময়াল এই দুটি হলো এক ধরনের নির্মম সত্য। তাই প্রহরী হিসেবে ময়াল সাপের জন্য ডেকে ওঠার মধ্যে দোষ কোথায়? সে অন্ধ বন্ধুদের বিষয়ে সতর্ক করে দিচ্ছে। সে কি তার কর্তব্যের প্রতি অবিচল নয়? বরং অসহায়তার জন্য
রুরু হরিণ আমাদের করুণার দাবি করতেই পারে। রুরু হরিণের আত্মরক্ষার অস্ত্র হলো তার দুটি কুকুরের দাঁত। অত্যন্ত ধারালো এই দাঁত দুটি ওপরের চোয়ালে থাকে। মাথায় থাকে দুটো ছোট ছোট শিং, কিন্তু তার ছুঁচলো অগ্রভাগ উঁচিয়ে কাউকে আক্রমণ করা সম্ভব নয়। আত্মরক্ষার ক্ষেত্রে এই শিং দুটি তাকে কিছুমাত্র সাহায্য করতে পারে না। বছর কয়েক আগে রুরুর বিষয়ে ভারতীয় সংবাদপত্রে দীর্ঘ পত্রালাপ প্রকাশিত হয়েছিল। অনেকে বলেছিল রুরু অত্যন্ত নির্ভরযোগ্য প্রাণী। কেউ কেউ আবার তাকে অবিশ্বাসের প্রতীকস্বরূপ বিবেচনাও করেছিল। সেই পত্রযুদ্ধের কোনো মীমাংসা আজ অবধি হয়নি, আর আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মীমাংসা ভবিষ্যতেও হবে না। রুরু হরিণ মাঝে মধ্যেই অদ্ভুত খটখটাখট শব্দ করে। এই বিষয়ে পত্রলেখকদের প্রকাশিত মতামতগুলি ছিল খুবই কৌতূহল ভরা। যারা লেখা দিয়েছিলেন তারা সকলেই জঙ্গল জীবনের সঙ্গে জড়িয়েছিলেন অনেক বছর ধরে। জঙ্গলের বিভিন্ন রহস্য সম্পর্কে তারা ওয়াকিবহাল। তা সত্ত্বেও তারা কিন্তু রুরু হরিণের খটখটাখট শব্দের আসল কারণটা নির্ণয় করতে পারেননি। অনেকে বলেছিলেন যে রুরু যখন দৌড়ায় তখন এই শব্দটা শোনা যায়। এটা থেকে বোঝা যায় তাদের পায়ে দুটো করে জোড় আছে। আবার কেউ কেউ বলেছেন এই শব্দটার উৎস হলো তাদের কুকুরের দাঁত দুটোর অজ্ঞাত কোনো কারণে ঠোকাঠুকি। আশ্চর্যের ব্যাপার হলো এই কারণ দুটোর কোনোটাই কিন্তু সঠিক নয়। কেবল যে দৌড়ের সময় খটখটাখট শব্দ শোনা যায় তাই নয়, অনেক পরিস্থিতির মধ্যেই এই শব্দ শোনা যায়। অভীষ্ট বস্তুকে যখন সে চোখের সামনে দেখতে পায় না তখন এই শব্দ করে। শিকারী কুকুরদের সাড়া পেলেও এই শব্দ করে সঙ্গী সাথীদের সাবধান করে দেয়। অনেক সময় সঙ্গীকে অনুসরণ করে চলার সময়ও রুরুদের মুখের থেকে এই শব্দ ভেসে আসে। অন্য প্রাণীরা ঠিক যেভাবে শব্দ করে ব্যাপারটা তার থেকে ব্যতিক্রম নয়, কিন্তু রুরুর সাবধানী ডাকটা একটা স্পষ্ট ঝংকৃতি শব্দ। মাঝারি আকারের কুকুরের ডাকের সঙ্গে তার মুখ নিঃসৃত এই শব্দের অনেকটা মিল আছে। রুরু হরিণটা জলপথ পার হতে হতে ডান দিক থেকে বিরাট এক ঝাঁক পাখি আমাদের দৃষ্টিসীমার মধ্যে এসে গেল। এখানে পরিযায়ী পাখিরা দলে দলে বেড়াতে আসে। সমস্ত ঝাঁকটাতে পতঙ্গভুক আর মাংসভুক পাখিরা মিলেমিশে আছে। আমাদের মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে পাখিগুলো চলে গেল জলপথের দিকে। তার দুদিকে যে গাছগুলো আছে এখন সেখানে গিয়ে বসবে। সেই সময় বা যখন উড়তে থাকবে তখন তাদের ভালো করে দেখার সুযোগ পাব। সেইখানে পশ্চাৎপদ বলে কিছু থাকে না, কারণ তারা আকাশের প্রেক্ষাপটে উড়ে বেড়ায়। নীল প্রেক্ষাপটে তাদের বর্ণরঙিন শরীর দারুণ লাগে, কিন্তু কাছে না এলে তাদের রং শনাক্ত করা সম্ভব নয়। তবে যে কোনো প্রজাতির উড়ন্ত পাখির আকার এবং ডানার বিস্তার দেখে তাকে শনাক্ত করা যেতেই পারে। এবারে আর একটা ঝাঁক আমাদের দিকে উড়ে আসছে। পাখিগুলো অনর্গল কিচিরমিচির করে চলেছে, কেউ বা সুরেলা শিস দিচ্ছে। এই ঝাঁকে আছে দু জাতের সাতসখী পাখি। এক জাতের টকটকে লাল ছোট ঠোঁট, এরা শেয়ালি। এছাড়া আরও একটি জাতের পাখিও চোখে পড়ছে। তারা আকারে ছোট, তাদের গলায় গোলাপি ছাপ আছে। এদের বলে বুড়ান চশম। সাতসখীরা ঘুরে বেড়ায় ঝোপে ঝাড়ে। কখনো কখনো তারা উঁচু পাতায়ও বসে থাকে। ঝোপের কচি কচি ডালে বসে বসে দোল খায়। সেখান থেকে হঠাৎ হঠাৎ আকাশের বুকে ভেসে গিয়ে পতঙ্গ ধরে খপ করে ধরে খেয়ে নেয়। সাতসখীদের দলে থাকে সাদা রুরু, চোখ দয়াল, হলদে চোখ, দয়াল ইত্যাদি 4 রকম কটকটে পাখি। আরও আছে 6 রকমের কাঠঠোকরা, হরবোলা, 4 রকমের বুলবুলি, দুর্গা টুনটুনি প্রভৃতি। টুনটুনিদের আরও দুটো জাত ভাইরাও তাদের মধ্যে মিলেমিশে থাকে। 200 থেকে 300 পাখি নিয়ে এই এক একটা ঝাঁক তৈরি হয়। আমার সামনে যে ঝাঁকটা উড়ে চলেছে তার পেছনে একজোড়া কালো নড়ি সোনালি হলদে পাখি দেখতে পেলাম। উড়তে উড়তে এরা পরস্পরের সঙ্গে খুনসুটি করছে, পরস্পরকে তাড়া করছে। আর আছে একটা ছোট্ট হিমরাজ। এই ছোট হিমরাজগুলো
বড়দের মতো অত উগ্র স্বভাবের হয় না, তবে এদেরও একটা নিজস্ব এলাকা থাকে। সেই এলাকায় এরা রাজার মতো বিচরণ করে, সেখানে রসালো পতঙ্গ শিকার করে। কিছুক্ষণ আগে এই পাখিটা মোটাসোটা একটা শুককিট খেয়ে ফেলেছে। একটা বেটেঘাটো কাঠঠোকরা অনেকক্ষণ খুঁটে খুঁটে গাছের শুকনো ডালের মধ্যে থেকে সেটাকে টেনে বের করে এনেছিল। বেচারির এত পরিশ্রম একেবারে মাঠে মারা গেল। পাখির ঝাঁকটা আমাদের মাথার ওপর দিয়ে উড়তে উড়তে বাঁদিকে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। এখন কিছুক্ষণের জন্য আর কোনো শব্দ শুনতে পাচ্ছি না, শুধু ওই বন মোরগটার দীর্ঘ পরিশ্রমজনিত শব্দ আমাদের কানে ভেসে আসছে। সেই ল্যান্টার্নার ঝোপের ভেতর বসে পাতা আঁচড়াচ্ছে, আর পাখিদের মধ্যে আছে শিমুল গাছের মাথায় শাবাজটা, শিকারের প্রতীক্ষায় শান্ত হয়ে বসে আছে। তাকে দেখে কে বলবে চোখের সামনে একটা পাখি উড়তে দেখলে সে নিমেষে তৎপর হয়ে উঠবে, চোখের পলক ফেলার আগেই তাকে ধরে ফেলবে। ডান দিকে ল্যান্টার্নার ঝোপের পেছনে একটা মস্ত বড় ফাঁকা জায়গা, সেখানে অনেকগুলো পলাশ গাছের সারি। সেই দিক থেকে একটা লাল বানরের সতর্কধ্বনি শোনা গেল। তারপর বিভিন্ন আকৃতি এবং বয়সের লাল বানর কিচিরমিচির শব্দ করতে লাগলো। তাদের তর্জন গর্জনের শব্দ কানে এলো। এই শব্দ শুনে আমি বুঝতে পারলাম চিতাবাঘ শিকারে বেরিয়েছে। চিতাটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গা ধরে চলেছে। তার চলার ভঙ্গিমা দেখলে মনে হবে সে কি শিকারের সন্ধানে বেরিয়েছে নাকি অলস ভ্রমণে। হয়তো পাহাড়ের পাদদেশে কোনো গভীর গলিপথের দিকে এগিয়ে চলেছে সে। দিনের বেলা প্রচণ্ড গরম লাগলে চিতারা এইরকম জায়গাতে চলে আসতে ভালোবাসে। পান গাছগুলো ঘুরে একটা পশু চলার পথ আছে। এই পথে মাঝে মধ্যে মানুষেরাও হাঁটাচলা করে। সেই পথটা 200 গজ এগিয়ে জলপথ পার হয়ে চলে গেছে। মনে হয় চিতাটা ওই পথ ধরেই এগিয়ে আসছে। চলুন এবার আগে ভাগে 100 গজ এগিয়ে বাঁদিকের উঁচু পাহাড়ের কাছে পৌঁছে যাই। সেখানে হেলান দিয়ে বসে পড়লে আমরা চিতাবাঘটার গতিবিধি স্পষ্টই দেখতে পাবো। জলপথটা এখানে 50 ফুটের মতো চওড়া। এখানে বসে পথের দিকে তাকিয়ে প্রতীক্ষায় প্রহর কাটিয়ে কী লাভ। তীরের গাছগুলোতে হনুমানের একটা বড় দল থাকে। তারা কিন্তু লাল বানরের সতর্কধ্বনি শুনে রীতিমতো সাবধানী হয়ে গেছে। সকলের চোখ যেদিক থেকে সাবধানী ডাকটা এসেছে সেই দিকে। দলের সব মাই তাদের বাচ্চাদের ভালো করে আঁকড়ে রেখেছে। এটি হলো মায়েদের সাধারণ স্বভাব। চিতাটা এ পথে দেখা দেবেই, হয়তো একটু বাদে। এই দেখুন, পথের সব থেকে কাছের ডালে একটা বাচ্চা হনুমান বসে আছে। চিতাটা এলে সে সঙ্গে সঙ্গে সাবধানী ডাক দিয়ে সকলকে সতর্ক করে দেবে। চিতা দেখলে বানর আর হনুমান কিন্তু একই রকম আচরণ করে না। বানরেরা একসঙ্গে দলবদ্ধভাবে চেঁচামেচি শুরু করে, তারপর চিতার পথ অনুসরণ করে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যায়। আর হনুমানেরা সঙ্গবদ্ধ বলেই হয়তো এইরকম করে না। তারা দলের প্রহরার জন্য একজন হনুমানকে রেখে দেয়, বাকিরা সবাই চোখের আড়ালে চলে যায়। চিতাবাঘকে দেখলে সেই প্রহরী হনুমানটা কাঁসির মতো ঠকঠক করে শব্দ করে। এই শব্দ শুনে দলের সর্দার নিজের ডাক ডাকতে শুরু করে। প্রহরী তখন তার শব্দ করা থামিয়ে দেয়। সর্দার হনুমানের সঙ্গে ডাকতে পারে তার সঙ্গিনী বুড়ো হনুমান, আর কেউ নয়। স্ত্রী হনুমানের ডাক অনেকটা মানুষের হাঁচির শব্দের মতো। হনুমানেরা কিন্তু গাছেই বসে থাকে, বানরদের মতো অতি উৎসাহী হয়ে চিতাবাঘটাকে অনুসরণ করার কোনো চেষ্টা করে না। মায়ের কাছে বসে থাকা বাচ্চারাও সতর্ক হয়ে ওঠে। তারা পথের দিকে তাকিয়ে থাকে আর মাঝে মধ্যে মাথা তোলে ও নাবায়, বিচিত্র সব মুখভঙ্গি করে। হনুমানদের ভাবগতিক দেখে বোঝা যাচ্ছে বসন্তের এই সুন্দর সকালে চিতাবাঘ তাদের কোনো ক্ষতি করবে না। তারা জানে শিকারের সন্ধানে বেরোলে চিতাবাঘটা ওপর কিংবা নিচের কোনো জলপথ ধরে পার হতো,
চোখের আড়াল ধরে এগোতো, এমন ফাঁকায় বেরিয়ে আসতো না। গাছে থাকলেও হনুমান ধরতে চিতার বিশেষ অসুবিধে হয় না। ক্ষিপ্রতায় তারা একে অন্যের সমকক্ষ। অবশ্য চিতাটা হনুমানের থেকে ওজনে কিছুটা ভারী। তবে চিতা কিন্তু লাল বানরদের সহজে ধরতে পারে না। লাল বানরেরা অতি দ্রুত এক ডাল থেকে অন্য ডালে দোল খায়। সেই তুলনায় ভারী শরীর নিয়ে চিতা অত দ্রুত ডালে ওঠার সাহস করতে পারে না। এখন চিতা তার স্বভাব মতো মাথা উঁচু করে 50 গজ ফাঁকা জায়গাটা পেরিয়ে এলো। সকালের রোদ তার সঙ্গে লুকোচুরি খেলছে। যে গাছের সারিগুলোর দিকে সে এগিয়ে চলেছে, সেই গাছের ডালে বসে হনুমানেরা তার দিকে তাকিয়ে সতর্ক দৃষ্টি রেখেছে। হনুমানদের দিকে তাকাতে বয়েই গেছে চিতাবাঘের এখন। চলতে চলতে সে একবার থামল। চলার পথের দুদিকে চোখ বুলিয়ে নিল একবার। তারপর আগের মতোই অগ্রসর হলো। এবার খাড়াই তীর বেয়ে ওপরে উঠে গেল। তীরে পিঠ দিয়ে নিশ্চল হয়ে বসে আছি বলে বোধহয় চিতাবাঘটা আমাদের দেখতে পায়নি। সর্দার হনুমান আর বুড়ি হনুমানটা তখনও অবিরাম সতর্ক ডাক ডেকেই চলেছে। যতক্ষণ তারা চিতাটাকে দেখতে পাবে ততক্ষণ এইভাবেই ডাকতে থাকবে। তারা জঙ্গলের সমস্ত প্রাণীদের সাবধান করে দেবে। এবার আসুন চিতাটার থাবার ছাপ পরীক্ষা করা যাক। পথটা যেখানে জলপথ পার হয়ে গেছে সেখানকার মাটি লাল। এই পথ দিয়ে অনেক মানুষ হেঁটে গেছে, হয়তো বা বাড়ি ফিরেছে। মানুষের পায়ের চাপে জায়গাটা শক্ত হয়ে গেছে। সেই মাটির ওপর আছে হালকা ধুলোর আস্তরণ, তারই ওপর চিতার পায়ের টাটকা পায়ের ছাপ। মনে করুন যদি এই চিতার থাবার ছাপটা আমার চোখে পড়তো, তাহলে আমি কিভাবে বিচার করতাম? আপনি কি এই বিচারে আমার সঙ্গী হবেন? আসুন আমরা ছাপগুলোর দিকে তাকাই। ছাপগুলো টাটকা অবস্থায় আছে। এর ওপর ধুলোর কোনো আবরণ নেই, অর্থাৎ কিছুক্ষণ আগেই চিতাটা এখান দিয়ে চলে গেছে। টাটকা ছাপ বলতে কি বোঝানো হচ্ছে তা একবার শুনবেন নাকি? লক্ষ্য করুন যেখানে চিতার থাবার ছাপ পড়েছে সেইখানকার মাটি চ্যাপ্টা আর মসৃণ। পায়ের পাতা আর আঙ্গুলের ছাপ ঘিরে তৈরি হয়েছে ধুলোর দেওয়াল। এই দেওয়ালটা খুবই স্পষ্ট আর মোটামুটি সোজা। কিছু সময়ের মধ্যে হাওয়া আর রোদের যুগপৎ আক্রমণে ধুলোস্তূপটা উঁচু হয়ে উঠবে। তখন দেওয়ালগুলো বসে যাবে। তার ওপর দিয়ে পিঁপড়েরা সারিবদ্ধ অবস্থায় এগিয়ে যাবে। অন্যান্য কীটপতঙ্গ এই জায়গাটা পার হবে। ছাপের ওপর ধুলোর আস্তরণ জমতে থাকবে। কয়েক ঘন্টা বাদে আমরা আর এই ছাপটাকে অবিকৃত অবস্থায় দেখতে পাবো না। এর ওপর ঘাস আর শুকনো পাতার টুকরোও উড়ে এসে পড়বে, তাই ছাপটা চোখের আড়ালে চলে যাবে। যে কোনো দাগই হোক না কেন, তাকে ভালোভাবে দেখলে টাটকা ভাবটা বোঝা যায়। বাঘ, চিতা বা সাপ সকলেরই একটা নির্দিষ্ট ছাপ আছে। এই ছাপ ক ঘন্টার পুরনো তা বিচার করার কোনো পদ্ধতি আছে কি? আসুন এই বিষয় নিয়েও কিছু আলোচনা করা যাক। তবে প্রথমেই জানিয়ে রাখি, এখানে কিন্তু তেমন কোনো আঙ্কিক নিয়ম নেই কোনো ধরাবাঁধা পদ্ধতি। আসলে জঙ্গলের আইন তার নিজস্ব পথেই বাঁধা। এখানে আপনাকে নিজস্ব বিচার বুদ্ধির ওপর নির্ভর করতে হবে। তবে কতকগুলো বিষয় খুঁটিয়ে লক্ষ্য করলে আমরা ছাপটার বয়স সম্পর্কে অনেক কথা জানতে পারবো। বিষয়গুলি হলো: 1 নম্বর, থাবার ছাপের জায়গা। এই দাগটা ছায়াতে না ফাঁকা জমিতে পড়েছে। 2 নম্বর, সময়। দিনে যখন পোকামাকড় চলাফেরা করে তখন ছাপের ওপর তার দাগ পড়ে যায়। দিনের বেলা বাতাস একরকমভাবে বয়, আবার রাতে শিশির পড়ে অথবা গাছ থেকে টুপটাপ পাতা খসে পড়ে। এই ছাপটার ক্ষেত্রে আমরা নিশ্চিত হয়েছি যে এটা সদ্য পড়েছে। সময়ের ব্যাপারটা বোঝা গেল। এবার দেখতে হবে এই ছাপটা যে চিতাবাঘ ফেলেছে সে পুরুষ না স্ত্রী, আকারে বড় না ছোট, অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক না নেহাতি একটা শিশু চিতা।
আবার গোলাকৃতি চিহ্ন দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটি হলো একটি পুরুষ চিতার পায়ের দাগ। পায়ের পাতাতে কোনো ফাটল বা ভাঁজ নেই। আঙ্গুলের আকৃতি গোলাকার। একটা নিটোল ভাব এই ছাপটার মধ্যে রয়ে গেছে। নিটোল ছাপ কারা ফেলে? ফেলে যুবক চিতাবাঘেরা। অর্থাৎ এই জন্তুটির বয়স খুব একটা বেশি নয়। অল্প বয়সী চিতা হলে এলোমেলো পায়ের ছাপ পড়ত। বার্ধক্যের কারণে অসুস্থ চিতার ক্ষেত্রেও সমান দূরত্বে ছাপগুলো পড়তো না। জন্তু জানোয়ারদের পায়ের ছাপ সম্পর্কে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলে আপনি সেই জন্তুটার আয়তন আঁচ করতে পারবেন। এমনকি সেই চিতা বা বাঘের দৈর্ঘ্য কত তাও চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। মির্জাপুরের কোলরা ছাপ দেখে বাঘেদের দৈর্ঘ্য বের করে, যদিও এটা নেহাতি একটা আদিম পদ্ধতি। এর সঙ্গে গণিত বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা এই পরীক্ষায় পাশ করে যায়। তারা কি করে সেটা শুনলে আপনি হয়তো অবাক হবেন। প্রথমে তারা ঘাসের শীষ দিয়ে থাবার ছাপটা মেপে নেয়, তারপর ঘাসটা মাটিতে রেখে আঙ্গুল দিয়ে মেপে নেয়। এই উপায়ে কতটা সঠিক মাপ নেওয়া যায় তা আমি বলতে পারবো না, তবে যে কোনো পদ্ধতি গ্রহণ করা হোক না কেন তা অনেকটাই নির্ভর করে নিজস্ব বিচার বুদ্ধি এবং আন্দাজ বোধের ওপর। আমিও এই কারণেই প্রথমে ছাপের আকৃতি বিচার করি। তার সাহায্যে কোনো জন্তুর দৈর্ঘ্য বা আয়তন কতটা হতে পারে সে সম্পর্কে একটা ধারণা করে নিই। খানিকটা এগিয়ে গেলে চোখে পড়বে এক জায়গায় একটা জলধারা ভাগ হয়ে গেছে। সেখানে এক ফালি শক্ত জমি আছে। সেই জমির বালিতেও চিহ্ন আছে। জমিটার একদিকে আছে পাথরের স্তূপ, অন্যদিকে উঁচু তীর। একপাল হরিণ বালির ওপর তাদের পায়ের ছাপ রেখে গেছে। জঙ্গলে ঘুরতে ঘুরতে চিল বা সম্বরের পালের সংখ্যা কত সেটা জেনে নেওয়া আমাদের দরকার। তবে এই ব্যাপারের মধ্যে একটা আলাদা কৌতূহল লুকিয়ে আছে। প্রথমে আমরা একটা পালের অন্তর্গত সবকটা হরিণকে আলাদাভাবে চিনে নেব। পরবর্তীকালে এই পালটাকে দেখলে হয়তো চিনতে পারা যাবে। আপনি বলবেন, সব হরিণ তো একই রকম দেখতে, তাদের চিনব কেমন করে? আমি বলবো না, প্রত্যেকটা হরিণের মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য আছে। দেখতে দেখতে তা আপনিও বুঝতে পারবেন। পরবর্তীকালে পালের মধ্যে হরিণের সংখ্যা কমে গেলে তা বুঝতে পারা যায়। দলটা ফাঁকায় থাকলে আমরা হরিণ বা হরিণীর সংখ্যা নির্ধারণ করতে পারি। এই দলে কতগুলো বাচ্চা হরিণ আছে তাও গুনতে পারা যায়। হরিণের শিংয়ের দৈর্ঘ্য বা আকৃতি লক্ষ্য করাটাও খুব একটা শক্ত কাজ নয়। কিন্তু যখন একটি মাত্র হরিণ চোখের সামনে থাকে আর অন্যগুলো চোখের আড়ালে ঘুরে বেড়ায়, তখন একটি পালে কত হরিণ আছে তা নির্ণয় করা মোটেই সহজ নয়। তখন আড়ালের হরিণদের বাইরে বের করে আনতে হয়। হরিণদের আড়াল থেকে বার করব কেমন করে? এজন্য একটা পদ্ধতি প্রায় আমি অনুসরণ করে থাকি। এই পদ্ধতি প্রয়োগ করে আমি 10 বারের মধ্যে 9 বারই সফল হয়েছি। আপনিও আমার পদ্ধতি গ্রহণ করুন। চোখের সামনে থাকা হরিণটাকে নিঃশব্দে অনুসরণ করুন, তার কাছে এগিয়ে যান। এবার কোনো একটা গাছ বা ঝোপের আড়ালে লুকিয়ে থাকুন। এবার আপনাকে চিতার ডাক ডাকতে হবে। তাহলেই দেখবেন সমস্ত হরিণীরা কিভাবে আপনার ডাকে সাড়া দিচ্ছে। সব জন্তুই যে কোনো শব্দের উৎস অনুমান করতে পারে। সামনের দিকের হরিণটা নিশ্চিত আপনার দিকে ফিরে তাকাবে। সেই সময় গাছের আড়াল থেকে আপনার কাঁধটা সামান্য বের করবেন। ধীরে সুস্থে 2-4 বার ওপরে নিচে দোলাবেন। যদি ঝোপের আড়ালে থেকে থাকেন তাহলে ঝোপের কয়েকটা পাতা আলতোভাবে নাড়িয়ে দিন। পাতার এই নড়াচড়া হরিণের সদা সতর্ক চোখে ধরা পড়বে। সে অমনি ডাকতে শুরু করবে। সেই ডাক শোনা মাত্র অন্য হরিণেরা ঝোপের আড়াল থেকে ছুটে তার কাছে চলে আসবে। তারা দুদিকে সার বেঁধে দাঁড়াবে। এইভাবে আমি একবার 50টা চিতলকে ঝোপের আড়াল থেকে বাইরে বের করে আনতে পেরেছিলাম। আমি তাদের ছবিগুলি ক্যামেরা বন্দি করতে পেরেছিলাম।
তবে এই বিষয়ে সাবধান করে দিচ্ছি, বনের ওই অঞ্চলে আপনি ছাড়া দ্বিতীয় কেউ নেই। সর্বাগ্রে এ বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হবেন। তার আগে আপনি কিন্তু এই ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করবেন না। এক্ষেত্রে চারপাশে সন্ধানী নজর চালিয়ে নেবেন। আমার অভিজ্ঞতার কথা শুনলেই আপনি বুঝতে পারবেন কেন আমি এই ব্যাপারে সাবধানী এবং সতর্ক হতে বলছি। একদিন রাতে একটা চিতার ডাক শুনতে পেলাম। ডাক শুনে আমার মনে হলো চিতাটা বোধহয় বিপন্ন, হয়তো আহত এবং রক্তাক্ত। সঙ্গে সঙ্গে আমি ভাবলাম এই ডাকটার উৎস আমাকে বের করতেই হবে। পরদিন অনেক সকালে বেরিয়ে পড়লাম আসল রহস্যটা কী তা জানবার জন্য। সকালেও ডাকটা একবার শুনতে পেয়েছিলাম। তা শুনে মনে হয়েছিল এক রাতের মধ্যেই চিতাটা দূরের একটা পাহাড়ে চলে গেছে। পশুদের পায়ে চলার পথ অনুসরণ করে এগিয়ে গেলাম ডাকটাকে লক্ষ্য করে। একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। এখানে আড়াল নিয়ে দাঁড়াবার মতো মস্ত বড় একটা গাছ আছে। এখান থেকে আমি চিতাটাকে স্পষ্টই দেখতে পাবো। ও কিন্তু আমার উপস্থিতি টের পাবে না। একটা গাছের আড়ালে আমি শুয়ে পড়লাম। আমি চিতাটার ডাকে সাড়া দিলাম। চিতাটা তার ডাকের ব্যবধান কমিয়ে আবার ডেকে উঠল এবং আমি আবারও সাড়া দিলাম। উত্তর প্রত্যুত্তরের খেলা শুরু হয়ে গেল। কোনটা আসল ডাক আর কোনটা নকল ডাক তার পার্থক্য কে করবে? ডাক আর সাড়া দেওয়ার মধ্যে ধীরে ধীরে সে আমার কাছে এগিয়ে আসছে। ক্রমশই তার ডাকের দূরত্ব কমে আসছে। কিছুক্ষণের মধ্যেই সে আমার 100 গজ দূরত্বের মধ্যে এসে গেল। সে মুহূর্তে আমি ডাক বন্ধ করে চুপ করে থাকলাম। হাতের ওপর থুতনি রেখে শুয়ে আছি। যে কোনো সময় তাকে দেখতে পাবো, এ ব্যাপারে আমি সুনিশ্চিত। হঠাৎ পেছনে পাতার খসখস শব্দ কানে এলো। সন্তর্পণে মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম। পাতার ফাঁকে একটা বন্দুকের নল চোখে পড়ল। তার মানে নৈনিতালের ডেপুটি কমিশনার ক্যাসেলস আর কর্নেল ওয়ার্ড দুদিন হলো বন বাংলোতে এসে উঠেছিলেন। এরাই তাহলে গত রাতে চিতার বাচ্চাটাকে গুলি করেছিল আর সারা রাত সেই সন্তানহারা মা ডেকে চলেছিল। ভোরবেলা ওয়ার্ড হাতিতে চেপে চিতাটার সন্ধানে বেরিয়ে পড়েন। ওস্তাদ মাহুদ শিশির ভেজা জঙ্গলের মধ্যে দিয়ে আমার ডাক অনুসরণ করে এগিয়ে এসেছে। আমি কিছুই বুঝতে পারিনি। ওয়ার্ড আর আমার মাঝে কেবল এক সারি গাছের ব্যবধান। বয়স হবার জন্যই হোক অথবা ভোরের অস্পষ্ট আলোর জন্যই হোক, ওয়ার্ড এখনো পর্যন্ত রাইফেলের লক্ষ্য স্থির করতে পারেননি। আমার কাঁধ লক্ষ্য করে হয়তো গুলি করতে চেয়েছিলেন। তিনি হিন্দিতে হাতিটাকে এগিয়ে নিতে বললেন। হাতিটা গাছপালা ডিঙিয়ে এগিয়ে গেল। ওয়ার্ড বন্দুক হাতে নিয়ে লক্ষ্য স্থির করছেন। একসময় একটা ডালে হাতিটার পা ফেলার শব্দ হলো। আমি সঙ্গে সঙ্গে ফিরে তাকালাম, আর তখনই রাইফেলের নলটা আমার চোখের সামনে ঝলসে উঠল। তাহলেই বুঝতে পারছেন তো এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে আমি কিভাবে বেঁচে গিয়েছিলাম। তখন থেকে আমি সহজে আর চিতার ডাক ডাকি না। চিতল হরিণের এই খুরের ছাপগুলো খুঁটিয়ে পরীক্ষা করুন। কি মনে হচ্ছে হরিণের পালটা আগের দিন বালি ভরা জমিটার ওপর দিয়ে চলে গেছে? তারা গেছে সন্ধেবেলা। তারপর পদরেখার ওপর রাতের কীটপতঙ্গেরা তাদের চলার ছাপ রেখে গেছে, আর গাছের থেকেও শিশির ঝরেছে, তার দাগও স্পষ্ট দেখা যাচ্ছে। দলটা এখন কোথায়? হয়তো কাছাকাছি কোথাও চড়ে বেড়াচ্ছে, কিংবা চলে গেছে দূরের কোনো ফাঁকা জায়গায়। ঝোপ জঙ্গলের আড়ালে নিশ্চিন্তে খাদ্যান্বেষণে ব্যস্ত। ওই দলে কটা হরিণ আছে তা গোনার চেষ্টা করতে হবে। পায়ের ছাপ দেখে সংখ্যাটা নির্ধারণের চেষ্টা করুন। মনে করুন দাঁড়ানো অবস্থায় কোনো চিতল হরিণের সামনের আর পেছনের পায়ের দূরত্ব 30 ইঞ্চি। প্রথমেই চিহ্নের সমকোণে বালির ওপর একটা রেখা টানুন। এই রেখা থেকে 30 ইঞ্চি মেপে নিয়ে প্রথম রেখার সমান্তরালে আর একটা রেখা টানতে হবে
এবার কাঠি দিয়ে গুনে দেখুন দুটি রেখার মধ্যে কতগুলি ছাপ আছে। এই সংখ্যাটাকে আমরা 30 ধরে নেব। এবার তাকে 2 দিয়ে ভাগ করুন। এটাই হরিণের সংখ্যা, অর্থাৎ 15টা চিতল হরিণের দল গতকাল সন্ধেবেলা এখান দিয়ে চলে গেছে। এ ব্যাপারে আপনি এখন 100% নিশ্চিত। বন্য বা গৃহপালিত যে কোনো জন্তুর পায়ের ছাপ দেখে তাদের সংখ্যা নির্ধারণ করতে পারা যায়। এটি হলো তার সবথেকে উত্তম পদ্ধতি। তবে সংখ্যাটা 10-15-র মধ্যে হলে এইভাবে ত্রুটিহীন একটা প্রয়োগ করা যেতেই পারে। অবশ্য সংখ্যায় খুব বেশি হলে এই পদ্ধতিটা কাজে লাগালে কিছুটা গোলমাল হতে পারে, তবে ফারাকটা খুব একটা বেশি হবে না। তবে সব ক্ষেত্রে জন্তুর সামনের পা আর পেছনের পায়ের মধ্যে দূরত্ব কী সেটা জানতে হবে। বন্য কুকুর, শুয়োর, ভেড়া, ছোটোখাটো প্রাণীর ক্ষেত্রে দূরত্বটা 30 ইঞ্চির কম থাকে। ফাঁকা অরণ্যে অভিসারে যেতে ভালোবাসেন? তাদের অবগতির জন্য জানাচ্ছি, মানুষের পায়ের চিহ্ন থেকেও অনেক অজানা তথ্য সংগ্রহ করা যায়। এই খবরটা দিলাম আমার সেই সব বন্ধুদের জন্য যারা জঙ্গলে যুদ্ধের প্রশিক্ষণের দায়িত্বে থাকাকালীন আমার সঙ্গী ছিলেন না। মনে করুন আমরা কোনো শত্রুর এলাকার মধ্যে ঢুকে পড়েছি। সেখানে পশু চলার পথের ওপর নজর দিতে হবে। যদি অন্য কোথাও কোনো পায়ের চিহ্ন চোখে পড়ে তাহলে অবিলম্বে বলতে হবে সেটা আমাদের নাকি শত্রুপক্ষের। দেখতে হবে চিহ্নগুলি কত দূরে পড়েছে, তার আকৃতি কেমন, পাতার অংশে কোনো ফাটা বুজে আছে কিনা, গোড়ালিতে লোহা আছে কিনা। পায়ের দাগ দেখে আমরা বলতে পারবো যে হেঁটে গেছে তার জুতোর সোল চামড়ার নাকি রাবার দিয়ে তৈরি। এরপর দেখতে হবে ওই দলে কতজন ছিল, কখন তারা ওই পথ দিয়ে হেঁটে গেছে। প্রথমবার এইসব হিসাব নিকেশ করতে গেলে কিছুটা ভুল ত্রুটি হবে, তার জন্য ভেঙে পড়লে চলবে না। মনে রাখতে হবে আরও বেশি প্রশিক্ষণের মাধ্যমেই আপনি এ ব্যাপারে আরও দক্ষ হতে পারবেন। সংখ্যাটা নির্ণয় করতে গেলে প্রথমে চিহ্ন কেটে রেখা টানতে হবে। তারপর এই রেখার ওপর এক পায়ের আঙ্গুলগুলো রেখে 30 ইঞ্চি ফারাকে পা ফেলতে হবে। এবার এই চিহ্নের ওপর দিয়ে আরেকটা রেখা টানতে হবে। এই 2 রেখার মাঝে ছাপগুলো থেকে তাদের সংখ্যা নির্ণয় করা সম্ভব। শুধু তাই নয়, কত দ্রুত তারা পথ হেঁটেছে সে খবরটাও আমরা পেয়ে যাব। সময় হিসাব করার পদ্ধতি তো আগেই জানিয়েছি আপনাদের। চলবার সময় যখন স্বাভাবিকভাবে পায়ের পাতা পড়ে তখন মানুষের শরীরের ওজন পুরো পাটার ওপর একই রকমভাবে পড়ে। পদক্ষেপের দূরত্বটা 30 থেকে 32 ইঞ্চির বেশি হয় না। অবশ্য যে মানুষ পায়ের পাতা ফেলছে তার দৈর্ঘ্য কতখানি সেটাও এখানে জানা দরকার। যদি কেউ বেশি লম্বা হয় তাহলে 2টি পদক্ষেপের মধ্যে দূরত্বটা একটু বেশি হবে। গতি যত বাড়বে গোড়ালির ওপর শরীরের চাপ ততই কমবে। সেক্ষেত্রে আঙ্গুলের ওপর চাপ বাড়বে। তার মানে পায়ের পাতার সামনের দিকের মাটি বেশি গভীর হবে। সেই সঙ্গে তারা পদক্ষেপের দূরত্বও বাড়াতে থাকবে। চলার গতির সঙ্গে গোড়ালি এবং আঙ্গুলের চাপে ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এই ব্যাপারটা ভালোভাবে বোঝা দরকার। যখন একদল মানুষ ছুটে যায় তখন মাটিতে গোড়ালির সামান্য ছোঁয়া থাকে, কিন্তু আঙ্গুলের ছাপ আরও গভীরভাবে ফুটে ওঠে। দলে মানুষের সংখ্যা 150-র মতো হলে বুঝতে পারা যায় তাদের মধ্যে কেউ খুঁড়িয়ে হাঁটছে কিনা, অর্থাৎ তাদের মধ্যে কোনো আহত মানুষ আছে কিনা। আর একটু বেশি আহত হলে ফোঁটা ফোঁটা রক্তের দাগই বলে দেবে এই আহত মানুষটি কোথায় গেছে। জঙ্গলে চলাচলের সময় শরীরের যে কোনো অংশ কেটে ছড়ে যেতে পারে, এটা অত্যন্ত সাধারণ ঘটনা। সেক্ষেত্রে একটা সাধারণ চারাগাছ পরম উপকার করতে পারবে। সেটাকে ঠিকমতো প্রয়োগ করতে হবে, তাহলে রক্ত পড়া বন্ধ হবে। যে কোনো ওষুধের তুলনায় সেটা আরও তাড়াতাড়ি এই ক্ষত সারিয়ে তুলবে। গাছটির প্রচলিত নাম ব্রহ্মগুটি বা ঈশ্বরের ফুল। লম্বায় 12 ইঞ্চি, পাতাগুলো শাঁসালো আর আকৃতিটা করাতের মতো, অনেকটা হিসান্থিমানের পাতার মতো। লম্বা বোঁটার একেবারে সামনের দিকে ফুল ফোটে।
ফুলটা দেখতে ডেইজি ফুলের মতো। যে কোনো জঙ্গলে একটু খুঁজলেই এই গাছের সন্ধান পাওয়া যাবে। প্রথমে কিছু পাতা নিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। তারপর আঙ্গুলের চাপ দিয়ে রস বের করে ক্ষতস্থানে মাখাতে হবে। একটু বেশি মাত্রায় রস মাখানোই ভালো। যদি ক্ষতস্থান বিশেষ গভীর না হয় বা বিষিয়ে না যায়, তাহলে 2-3 দিনের মধ্যেই একেবারে সেরে যাবে। যুদ্ধের সময় আমি পালাক্রমে ভারত ও ব্রহ্মদেশের জঙ্গলে দিন কাটিয়েছি। সেই সময় আপনাদের অনেকেই কার্যোপলক্ষে আমার সঙ্গে ছিলেন। আমরা একসঙ্গে হাতে হাত রেখে কত না শিখেছি। কোন ফুল আর কোন ফল খাওয়ার যোগ্য সে খবর এখন আমরা জানি। এমনকি কোথায় গেলে আমরা এখন শিকড় পাবো যা খেলে ক্ষুধার উপশম হবে, কি খেলে চা আর কফির অভাব মনেই পড়বে না। আশা করি সেটাও আপনারা মনে রেখেছেন বন্ধু। কোন গাছের ছাল বা কোন চারা গাছ খেলে সাধারণ জ্বর ভালো হয়ে যায় তাও কি আপনারা জানেন না? ঘাড়ে বা গলার ব্যথার আরাম হতে হলে কি দিতে হবে তাও তো আমরা জানি। কোন লতাকে আমরা স্ট্রেচার হিসেবে ব্যবহার করব, কোন লতা দিয়ে তৈরি দড়ির ওপর আমরা আহত মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব সে খবরও আমরা জেনে গেছি। কোন লতায় বেঁধে বন্দুক বা ভারী মালপত্র নদীর এপার ওপার নিয়ে যাওয়া হয় এও আমরা শিখেছি। শুধু তাই নয়, গলিপথ পার হতে গেলে আমরা কোন লতার সাহায্য নেব সেই খবর আর নতুন করে বলতে হবে কি? কিভাবে চললে গায়ের কোথাও ঘামাচি হবে না, পায়ে ফোস্কা পড়বে না তাও আমরা শিখেছি। ভিজে বনে শুকনো কাঠ কোথায় পাবো সে রহস্য উদ্ঘাটন হয়ে গেছে। কিভাবে আগুন জ্বালাতে হবে অথবা বন্দুক ব্যবহার না করে কিভাবে শিকার করতে হবে সে ব্যাপারেও তো আপনারা জেনে নিয়েছেন। শুধু তাই নয়, জঙ্গলে সব থেকে বড় ব্যাপার হলো শান্তির বাতাবরণ তৈরি করা। হঠাৎ রেগে গেলে বা মুখ দিয়ে শব্দ হলে চারপাশের প্রাণীরা সতর্ক হয়ে উঠবে। তাই জঙ্গল অভিসারের প্রথম শর্ত হচ্ছে সেখানে গিয়ে শান্তি বজায় রেখে বাস করা। আমরা সবাই পাশাপাশি থেকে এই সকল বিষয়গুলি শিখে নিয়েছিলাম। নিশ্চয়ই সেই সব দিনগুলোর কথা আপনারা একেবারে ভুলে যাননি। বহুদূর অঞ্চল থেকে আমরা এক জায়গাতে জড়ো হয়েছিলাম। এসেছিলাম ভারতের পার্বত্য এবং সমতল অঞ্চল থেকে, গ্রেট ব্রিটেনের বিভিন্ন গ্রাম থেকে, এমনকি সুদূর আমেরিকা যুক্তরাষ্ট্র থেকেও। কতজন এসেছিল কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং অন্যান্য দেশ থেকে। আমরা কেন জঙ্গলে প্রশিক্ষণ গ্রহণ করেছিলাম? আমরা তো বাধ্য হয়ে জঙ্গলের মধ্যে দিন কাটিয়েছি। আমরা জানতাম যুদ্ধ শেষ হয়ে গেলে আবার যে যার পরিবারে ফিরে যাব। তাহলে জঙ্গলে প্রশিক্ষণ নেওয়ার অন্তরালে কোন সে ইচ্ছে কাজ করছিল? আমরা এসেছিলাম সাহস সঞ্চারের উদ্দেশ্যে, পরস্পরের সঙ্গে বন্ধুত্ব করার বাসনায়, অজানাকে জয় করার নেশায়, শত্রুর চোখে মানুষ হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরার অঙ্গীকারে। তবে যা কিছু শিখেছি স্বীকার করতে দ্বিধা নেই, সবই ওপর ওপর। কারণ প্রকৃতির রাজ্যে শেখার কোনো শেষ নেই। আর আমাকে এখানকার কোনো একজনও ভালো শিক্ষার্থী হিসেবে ধরতো না। চলতে চলতে সমতল অঞ্চল ছাড়িয়ে চলে এসেছি। এখানে নানা বর্ণের ফুলের সমাবেশ দেখতে পাওয়া যাচ্ছে। আছে নানা জাতের উদ্ভিদও। ফলের লোভে ডালে ডালে বিভিন্ন প্রজাতির পাখিরা কিচিরমিচির করছে। এইসব পাখিদের মধ্যে চোখে পড়ার মতো চেহারা হলো ধনেশ পাখির। চেহারাটা মেপে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শরীরটা ভারী, শব্দযন্ত্র লাগানো ঠোঁট নিয়ে এরা একা একা থাকতেই ভালোবাসত। পারতপক্ষে অন্য পাখির সঙ্গে ভাব জমাতো না। এদের মধ্যে একটা অদ্ভুত স্বভাব আছে। প্রজনন ঋতুতে মেয়ে পাখিরা বাসায় আটকে থাকে, তাই পুরুষদের অনেক কাজ একা হাতেই সামলাতে হয়। এর ফলে পুরুষ পাখিরা খুবই কষ্ট সহিষ্ণু হয়ে ওঠে। পেটে ডিম থাকা অবস্থায় মেয়েরা ক্রমশ মোটা হতে থাকে। সচরাচর তারা 2টো করে ডিম পাড়ে। ডিম পাড়ার পর মা পাখি আর উড়তে পারে না,
তখন গোটা পরিবারের খাদ্য সংস্থানের দায়িত্ব ওই পুরুষ পাখির ওপর চাপিয়ে দেওয়া হয়। মা পাখিকে ভেতরে রেখে বাসার মুখটা এঁটে দেয় পুরুষ পাখি। ভেতরে বাইরে যোগাযোগের জন্য একটা ফোকর থাকে, সেখান দিয়ে ঠোঁটের আগাটা বাড়িয়ে দেয় স্ত্রী পাখি। পুরুষ ধনেশের নিয়ে আসা খাবারটুকু তুলে নেয়। এইরকম কেন করে তারা? মনে হয় এরা চারপাশের শত্রু সম্পর্কে ওয়াকিবহাল, যাতে শত্রুর অতর্কিত আক্রমণে বাচ্চা পাখির কোনো ক্ষতি না হয়। তাই বোধহয় আগে থেকেই এইরকম সতর্কতা অবলম্বন করা হয়েছে। আজকের দিনে ধনেশ পাখির শত্রুর সংখ্যা আগের থেকে অনেক কমে গেছে, কিন্তু সুদূর অতীতে তারা যে অভ্যাসটা রপ্ত করেছিল, আজ পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও একইভাবে সেই অভ্যাসের দাসত্ব করে চলেছে। অন্য সব প্রাণী আর পাখিদের কত বিবর্তন হলো, কিন্তু প্রকৃতি দেবী এদের বিবর্তন ঘটাতে বোধহয় ভুলে গেছেন। যেসব পাখি ফাঁকা গাছের ভেতরে বা গাছের ফোঁকর তৈরি করে বাসা বাঁধে, তারা অত্যন্ত অসহায়। শত্রু আক্রমণ করলে নেহাত মরতে হবে, আত্মরক্ষার কোনো অস্ত্রই তাদের সঙ্গে থাকে না। তাই বোধহয় এরা লুকিয়ে বাঁচতে ভালোবাসে। কোটরবাসী পাখিদের সকলেরই এক শত্রু আছে। এই শত্রুর বিরুদ্ধে একজোড়া শক্তিশালী ঠোঁটের অধিকারী ধনেশ পাখিও লড়তে পারে না। সে অত্যন্ত ক্ষমতাবান। তাহলে মা পাখি কেন তার বাসা বন্ধ করে রাখে? এর মধ্যে কি কোনো রহস্যের আভাস আছে? এই পাখির আর একটা অভ্যাস হলো রং দিয়ে পালক সাজানো। অন্য কোনো পাখির মধ্যে আমি কখনো এই বিচিত্র খেয়াল দেখতে পাইনি। রংটা থাকে লেজের ওপরে ছোট থলেতে। রংটা হলো হলুদ। রুমাল দিয়ে সামান্য ঘষলে সেটা উঠে যায়, বৃষ্টির জলে একেবারে ধুয়ে যায়। এই ক্ষণস্থায়ী রং কেন পাখিরা এত ভালোবাসে কে জানে। ওই রং যে ঠোঁটে করে ডানার প্রস্থের ওপর মাখিয়ে দেয়, তখন দেখতে আরো সুন্দর হয়ে ওঠে তারা। অনেক পক্ষী বিশারদ বলেছেন, না, নিজেকে সাজানোর জন্য নয়, শত্রুর চোখে ধোঁকা দেওয়ার জন্যই ধনেশ পাখি এইভাবে আত্মগোপন করে থাকে। সুদূর অতীত থেকে এরা এই একইভাবে রং মেখে নিজের আসল চেহারা পাল্টাবার চেষ্টা করছে। বর্তমানকালে ধনেশের সবচেয়ে বড় শত্রু হলো চিতা, কিন্তু সে তো সাধারণত রাত্রিবেলা শিকার করে। তাই আক্রমণ এড়াবার এই সাবেক পদ্ধতিটি কেন ধারাবাহিকভাবে পালিত হয়ে চলেছে তা নিয়ে বিতর্কের অবকাশ আছে বইকি। এই পাদশৈলের অঞ্চলে বট প্লাম গাছে ধনেশ ছাড়াও 2 ধরনের ঘড়িয়াল, 2 ধরনের বসন্ত বাউরি আর 4 রকমের বুলবুল পাখি বাসা বাঁধে। গাছের মগডালের বাসিন্দা হলো সাদা মুড়ি ছোট পোঙার দল। তারা সব পাখির শেষে বাসা ছেড়ে চলে যায়। মনে হয় এমনভাবে তৈরি করা বাসায় থাকতেই বোধহয় তারা বেশি ভালোবাসে। তারা বাসা ছেড়ে যায় সব পাখির শেষে, আবার ফিরে আসে সবার আগে। এটাও এদের এক আশ্চর্য স্বভাব। মাথা উঁচু ঝাঁকড়া বটগাছের পেছনে একটা দাবানল পথ আছে। সেটাকে অতিক্রম করলেই আমরা পশু চলা পথের চিহ্ন দেখতে পাব। সেটা পাহাড় বেয়ে সরাসরি এগিয়ে গেছে আরেকটা জলাশয় পর্যন্ত। সেখানে ঝর্ণার জল জমে জমে এই জলাশয়টি তৈরি হয়েছে। জঙ্গল আর জলাশয়ের মাঝামাঝি জায়গায় একসময় একটা কুসুম গাছ ছিল। এখন তার গুড়িটা আমাদের দিকে তাকিয়ে ব্যঙ্গ করছে। জলাশয়ে প্রাণী হত্যা শিকার নীতি বিরুদ্ধ, কিন্তু চোরা শিকারীরা শিকারের নিয়ম মেনে চলতে পারে না, কারণ তাদের চলাফেরার ওপর অনেকের সতর্ক দৃষ্টি পড়ে গেছে। চোরা শিকারীরা কুসুম গাছের ডালে বারবার মাচান বাঁধত। অনেকবার তাদের মাচান ভেঙে দেওয়া হয়েছে, তবু তাদের নিরস্ত্র করা যায়নি। শেষ পর্যন্ত আমি গাছটাই কেটে ফেললাম। মাংসাশী প্রাণীরাও জলাশয়ে অন্য কাউকে হত্যা করে না বলেই শুনেছি। পৃথিবীর সমস্ত অঞ্চলেই মাংসাশী প্রাণীদের বিচার বিবেচনা বোধ প্রশংসা করার মতো, কিন্তু ভারতে তারা জলাশয়ের মধ্যে অনায়াসে অন্য প্রাণীকে হত্যা করে। এ ব্যাপারে নিজের বিবেকের কাছে প্রশ্নের জবাব দিতে হয় না। অন্য কেউ তাদের পৌরুষে আঘাত দিয়ে কথা বলতেই পারে না।
হত্যাকাণ্ডটা বেশি ঘটে জলাশয়ের আশেপাশে, তাই এখানে বিস্তর হাড় এবং শিং ছড়ানো ছেটানো অবস্থায় দেখতে পাওয়া যায়। যেসব জঙ্গলে হরিণ আর বানরের বাস, সেখানে জলাশয় থাকলে তার ধারে এমন ছবি আপনার চোখে পড়বে। কিন্তু এই ছবির স্থায়িত্ব কতখানি হবে? প্রাণী হত্যাকাণ্ড জলাশয়ের ধারে বেশি হয়ে থাকে। তার কারণ কি আমার ঠিক জানা নেই। আসুন ওপরের পাহাড়টা বেয়ে ওঠা যাক। চলুন, ভারী সুন্দর জায়গা। এটার ওপর চড়লে আমরা পাদশৈল অর্থাৎ চারপাশের জঙ্গলের বিচিত্র সুন্দর রূপ দেখতে পাব। সামনেই সেই বিস্তীর্ণ জঙ্গলটা, এটার মধ্যে দিয়েই আমাদের বনযাত্রা শুরু হয়েছিল। ঘুরতে ঘুরতে আবার সেখানেই ফিরে এলাম। প্রকৃতি নিজের হাতে এই জঙ্গলকে গড়ে তুলেছে। এদিকে কাঠের বাজার খুব একটা চড়া নয়, তাই বোধহয় মানুষের বিধ্বংসী লোভ এখনো এই জঙ্গলটাকে গ্রাস করতে পারেনি। মানুষের সর্বধ্বংসী হাত এখনো অরণ্য পর্যন্ত প্রসারিত হয়নি। তবে আজ বাদে কাল কি হবে কে জানে। সামনে যে হালকা সবুজ ঝোপটা দেখছেন, সে হলো শিশু গাছের চারার খোল। পাদশৈল থেকে বন্যার জলে ধুয়ে আসা বীজ থেকে এই গাছের জন্ম হয়েছে। ভাবতে অবাক লাগে, আজ যাকে একটি দুর্বল ছোটখাটো চারাগাছ বলে মনে হচ্ছে, আগামীকাল সে কাঠ হিসেবে পরিচিত হবে। তাকে ব্যবহার করা হবে গরুর গাড়ির চাকা অথবা আসবাবপত্র তৈরির জন্য। ঘন সবুজ ঝোপের মধ্যে লাল ফলের একটা কাঁদি দেখা যাচ্ছে। এগুলো হলো লুনি গাছ। এই গাছের ফলের গা থেকে এক ধরনের মসৃণ রেণু পাওয়া যায়। ব্যবহারিক ক্ষেত্রে তাকে কমলা নামে ডাকা হয়। পশম রং করার জন্য এই রেণু ব্যবহার করা হয়ে থাকে। একসময় মাখন রং করার জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রে এর ব্যবহার প্রচলিত ছিল, কিন্তু অসৎ ব্যবসায়ীরা এর সঙ্গে ইটের গুঁড়ো মিশিয়ে বিক্রি করতে শুরু করলো, তাই এর ব্যবহার বন্ধ হয়ে গেল। ওষুধের কাজেও কমলার ব্যাপক ব্যবহার চোখে পড়ে। লুনির ফল সর্ষের তেলে সেদ্ধ করে ব্যবহার করলে বাতের যন্ত্রণার উপশম হয়ে থাকে। এখনো অনেক দেশে এইভাবে বাতের যন্ত্রণা সারানো হয়। গরিব পাহাড়ি মানুষেরা পাখিদের মতো শীতের ভয়ে আর খাবারের জোগাড়ে উঁচু থেকে নিচু জায়গায় নেমে আসে। তারা পাহাড় থেকে যাত্রা শুরু করে পৌঁছে যায় পাদশৈলে। শীতের কয়েক মাস সেখানেই অস্থায়ী বাসা তৈরি করে বসবাস করে। সেই সময় যদি কোনো দিন কাজ করতে না পারে, তাহলে বাড়ির সকলে মিলে জঙ্গলে ঢোকে কমলা সংগ্রহ করতে। লুনি ফলের গায়ে লেগে থাকা লাল রেণুকেই কমলা বলা হয়, এ কথা আগেই বলেছি। এই কমলা সংগ্রহ করার একটা অদ্ভুত পদ্ধতি আছে। প্রথমে ফলশুদ্ধ গাছের ডাল কেটে নিতে হয়, পরে ফলগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা বড় ঝুড়িতে রাখা হয়। ঝুড়ির গায়ে ফলগুলিকে ঘষতে থাকলে রেণুগুলি ঝুড়ির ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। ঝুড়ির নিচে রাখা থাকে চিতল হরিণের চামড়া বা একফালি কাপড়ের টুকরো। যখন প্রচুর ফলন হয়, তখন সংসারে স্বামী স্ত্রী আর 3 ছেলে মেয়ে মিলে কাজ করলে সারাদিনে 2 সেরের মতো কমলা সংগ্রহ করতে পারে। বাজারে সেটা বেচে দিলে 1 টাকা থেকে 2 টাকা পর্যন্ত পাওয়া যায়। তাই দিয়েও কোনো রকমের জীবিকা নির্বাহ হয়। এখানে শিশু আর লুনি গাছের সঙ্গে খয়ের গাছ আছে। খয়ের গাছের পাতা পালকের মতো নরম। খয়ের কাঠ থেকে তৈরি হয় লাঙলের ফলা। এছাড়া এই গাছ থেকে পানে দেওয়ার খয়ের পাওয়া যায়। খয়ের তৈরির ফাও হিসেবে পাওয়া যায় খাকি রং। এই রং দিয়ে পোশাক রাঙানো হয় মাছ ধরার জালও। উত্তরপ্রদেশের গ্রামে গ্রামে খয়ের তৈরির কুটির শিল্প গড়ে উঠেছে। হাজার হাজার গরিব মানুষ বংশানুক্রমিকভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত। শীতকালের 4 মাস এই শিল্পের উৎপাদনের সময়। শিল্পে নিযুক্ত শ্রমিকেরা তখন দম ফেলার পর্যন্ত সময় পায় না। খয়ের তৈরির ফাও হিসেবে খাকি রং পাওয়া যায়। এই ব্যাপারটা আবিষ্কার করে মির্জা নামে আমার এক বন্ধু।
নিতান্ত ঘটনাচক্রে খয়েরের এই অদ্ভুত গুণটার কথা সে জেনে ফেলেছিল। একদিন লোহার কড়াইতে খয়ের সেদ্ধ হচ্ছে। মির্জা তার ওপর ঝুঁকে পড়ে দেখছে। সব ব্যাপারেই তার অসীম কৌতূহল। হঠাৎ তার সাদা রুমালটা ফুটন্ত খয়েরের মধ্যে পড়ে গেল। একটা কাঠি দিয়ে রুমালটা তুলে নিল মির্জা। ধোপা বারবার কেচেও রুমালের দাগ এতটুকু ওঠাতে পারেনি। এইভাবেই মির্জা একটা অসাধারণ প্রাকৃতিক রঙের সন্ধান পেয়েছিল। পরবর্তীকালে সে ইজ্জতনগরে এই রং তৈরির একটা ফ্যাক্টরি স্থাপন করে। রঙের প্রসঙ্গে অনেক কথাই জানা আছে আমাদের। আসুন তার কিছুটা আপনাদেরকেও শোনাই। প্রত্যেক গাছের একটা নিজস্ব রং আছে, তার সাথে সবুজের একটা মিশেল তো থাকবেই। এই সঙ্গে প্রকৃতি গাছে গাছে আরও মিলিয়েছে সোনালি, গোলাপি, লাল, উজ্জ্বল কমলা, কত না রঙের সমারোহ। কমলা রঙের ফুল ফুটে আছে যে গাছটাতে, তার নাম হচ্ছে ঢাক। এর থেকে পদ্মরাগ রঙের এক রকমের আঠা পাওয়া যায়। সবার সেরা এবং দামি রেশম কিন্তু এই দিয়েই রং করা হয়। এই জঙ্গলে আছে অমলত্রাস। সোনালি বর্ণের ফুলগুলি 3 ফুট দীর্ঘ ডালের ওপর ফোটে। এই ফুলের বীজধারের আকৃতি হয় বেলুনের মতো, লম্বায় 2 ফুটের মতো। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য এর মিষ্টি রস ব্যবহার করা হয়। শুধু এখানেই নয়, হুমায়ুন অঞ্চলের সর্বত্রই এর ব্যাপক ব্যবহার চোখে পড়ে। হালকা বেগুনি রঙের ফুলগুলি হলো রক্তকাঞ্চন, আর গোলাপি ফুলগুলি হলো কুসুম গাছের। ওই যে হালকা থেকে গোলাপি রঙের স্তূপ দেখা যাচ্ছে, ওগুলি কিন্তু কোনো ফুলের বাহার নয়, ওরা হচ্ছে গাছের কচি কচি পাতা। পত্রশূন্য গাছের ডালে ওই লাল ফুলগুলি ঝুলছে, ওরা শিমুল ফুল। বসন্ত সমাগমে শিমুল ফুল আপনাকে 2 হাত বাড়িয়ে অভিবাদন জানায়। শিমুল ফুলের পাপড়ি খুবই শাঁসালো। সব রকম পাখি এই ফুলের মধু খেতে খুবই ভালোবাসে। আর ফুল হলো বানর, হরিণ ও শুয়োরের প্রিয় খাদ্য। কিছুদিন বাদে গাছের ফুলগুলো ঝরে যাবে। গাছের ডালে ডালে থেকে যাবে শুধুমাত্র বীজাধার। এপ্রিল মাসের গরম বাতাসে বীজাধার ফেটে সাদা তুলো বেরিয়ে আসবে। ভাসতে ভাসতে তা দূর থেকে আরও দূরে চলে যাবে। এর প্রত্যেকটি থেকে আবার বীজের জন্ম হবে। তারা চারপাশে ছড়িয়ে পড়বে, প্রকৃতি উদ্যানকে সাজিয়ে তুলবে আগামী বসন্তের জন্য। এসব বীজ পাখি বা পশু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় না, তারা হাওয়ায় ভর করে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। প্রকৃতিমাতা সেভাবেই তাদের তৈরি করেছে। সেও চাইছে তার সৃষ্টি যেন এইভাবেই বিস্তৃতি হোক। এই কাজটা অনেক সময় জলের দ্বারাও হতে দেখা যায়, যেমন নারকেল। তার শক্ত অথচ হালকা খোসাটা এমনভাবেই তৈরি যে সমুদ্রের ঢেউয়ের তালে তালে নাচতে নাচতে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। জলাশয়টা পার হলেই আমাদের গ্রাম। চারপাশ ঘিরে আছে চাষের জমি। সেখানে উজ্জ্বল সবুজ আর সোনালি ছোপ চোখে পড়বে। বুঝতে পারা যাবে কোথায় আছে গমের অঙ্কুর আর কোথায় ফুলে ফুলে ছেয়ে আছে সর্ষের ক্ষেত। এও প্রকৃতির এক বিচিত্র অবদান। গ্রামের নিচের দিকে একটা সাদা রেখা আছে, সেটা হলো সীমান্তের প্রাচীর। 10 বছর ধরে এটা তৈরি হয়েছিল। দেওয়ালের ওপরে আকাশরেখার সাথে ভূমিরেখা মিশে গেছে। পূর্বে আর পশ্চিমে সীমাহীন বনের যাত্রা শুরু হয়েছে। গ্রামের পেছনে একটির পর একটি শিলাশৈলীর অবস্থান। তারা হাতে হাত রেখে চলে গেছে চিরতুষার রাজ্যের দেশে। হিমালয়ের শান্ত ছায়ার মধ্যে বসে আছি আমরা। চারপাশে তাকিয়ে দেখুন, প্রকৃতি বুঝি বসন্তের আনন্দে আনন্দিত হয়ে উঠেছে। হিল্লোলিত বাতাস, চারপাশে শ্যামল সৌন্দর্যে অরণ্য, নববসন্তের ডাকে সে নববধূর মতো সেজে উঠেছে। ফুলের সুবাস মাখা বসন্ত বায়ুর শিহরণ আমাদের সমস্ত শরীরকে আন্দোলিত করছে। ওই শুনুন,
উল্লসিত পাখিদের সুরলহরীতে বুঝি যৌবনের গান শোনা যাচ্ছে। এই পরিবেশের মধ্যে কিছুক্ষণ বসলে আমরা জীবনের সমস্ত দুঃখ কষ্ট বিষণ্ণতাকে ভুলে যাব। আমরা বুঝতে পারবো জীবনটা কতটা আনন্দময়। প্রতিটি মুহূর্তকে আনন্দের সাথে উপভোগ করতে হয়। এখানে জঙ্গলের একটা নিজস্ব আইন আছে। এই আইন মানুষের তৈরি আইনের থেকে অনেক পুরনো, অনেক প্রাচীন। এতে এত ধারা উপধারার জটিলতা নেই। এই আইন প্রয়োগ করা খুবই সহজ। এখানে প্রত্যেকেই নিজের মতো জীবনযাপন করতে পারে। সমাজপতিদের চোখ রাঙানিকে ভয় করতে হয় না। ভবিষ্যতের চিন্তা করে কেউ আজ থেকে কাতর হয় না। দুঃখ দুর্দশা দুশ্চিন্তা উদ্বেগের কোনো স্থান নেই জঙ্গলের মধ্যে। জঙ্গলের জীবনে বিপদ আছে, এ কথা সত্যি। প্রতি মুহূর্তে বিপদ ওত পেতে দাঁড়িয়ে থাকে। সুযোগ পেলেই ঘাড়ে লাফিয়ে পড়ে। কিন্তু জঙ্গলের বাসিন্দারা এই বিপদকে মোটেই ভয় পায় না। এই বিপদ তাদের জীবনযাত্রাকে ক্ষণকালের জন্য স্তব্ধ করে দিতে পারে না। সব মিলিয়ে জীবন এখানে আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। এখানে প্রত্যেকটি প্রাণীকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়। তার জন্য জীবন উপভোগের কোনো ঘাটতি কিন্তু চোখে পড়ে না। আপনার চারিদিকে আনন্দের অফুরন্ত প্রবাহ এগিয়ে চলেছে। আপনি আপনার অনুভবের মধ্যে তা বুঝতে পারবেন। আপনি কি এখন শিখে গেছেন কোনো একটি শব্দের উৎস নির্ণয় করতে? আপনি ডাক শুনে প্রতিটি পশু এবং পাখিদের আলাদাভাবে চিহ্নিত করতে পারবেন? ডাকের কারণ আপনি কি বুঝতে পারবেন? অর্থাৎ এর আগে যখন আপনি জঙ্গলে ঢুকতেন তখন অনভিজ্ঞতা আপনাকে দমিয়ে রাখত। আজ আপনি জঙ্গলের এখানে ওখানে ঘুরে ঘুরে তার রহস্য উন্মোচনের চেষ্টায় সফল হয়েছেন। বাঁদিকে একটা ময়ূর ডেকে উঠল। ডাকটা শুনে আপনি বুঝতে পারলেন প্রেমের আকুলতায় একটি ময়ূর পেখম তুলে ডেকে ডেকে নাচছে। ময়ূরীর ঝাঁক থেকে কোনো একটি তরুণী ময়ূরীকে আকর্ষণ করার জন্য। ওই শুনতে পাচ্ছেন বনমোরগের ডাক? আশেপাশের কোনো কিছুকে গ্রাহ্যের মধ্যে না এনে সে আপন খুশিতেই ডেকে চলেছে। পৃথিবীর কোনো সমস্যাকেই সে বিন্দুমাত্র তোয়াক্কা করে না। তার ডাকেও একটা অদ্ভুত আত্মমগ্নতা লুকিয়ে আছে। সকলের প্রতি অবজ্ঞা ঝরে পড়ছে সেখান থেকে। অর্থাৎ এই পৃথিবীতে সেই আসল রাজা, অন্য সকলে তার প্রজা। মনে মনে যেন তার ভাবটা খানিকটা এমনই। জঙ্গলের জীবন সংগ্রামময়। সকালে কেউ জানে না সে রাতে বেঁচে থাকবে কিনা, কিন্তু ইচ্ছে করে কেউ কখনোই লড়াই বাঁধাতে চায় না। বনের মধ্যে লড়াই করা মানে নিজের বিপদ ডেকে আনা। তবু লড়াই হয়, তার অন্তরালে অনেকগুলি কার্যকারণও থাকে। একটা সম্বরের সতর্ক সংকেত শোনা গেল ডান দিক থেকে। জঙ্গলের প্রহরী একটা চিতাকে রোদ পোহাতে দেখে আপ্রাণ চেষ্টা করছে সকলকে সাবধান করার। ঘণ্টাখানেক আগে এই চিতা মহারাজকেই আমরা দেখেছিলাম। চিতাটা যতক্ষণ না পর্যন্ত ঘন ঝোপের মধ্যে ঢুকে চোখের আড়ালে চলে যাবে ততক্ষণ সম্বরটা এইভাবেই থেকে থেকে ডাক দিয়ে সকলকে সাবধান করবে। মানুষের মধ্যে এমন গুণ আছে কি? আমাদের নিচের ঝোপ থেকে অনেকগুলি পাখি সমস্বরে কিচিরমিচির শব্দ তুলছে। এর অর্থ হলো পাতার আড়ালে হঠাৎ তারা একটা ঘুমন্ত ফুটকি প্যাঁচাকে দেখে ফেলেছে। প্যাঁচাকে এভাবে চট করে দেখা যায় না, সে অন্ধকারের প্রাণী। রাতের অন্ধকারে কোথায় যেন বসে থাকে, আর বাচ্চারা কাছে থাকলে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তাই বোধহয় ওরা ওদের বন্ধুদের ডাকছে। এই জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে ঘুমিয়ে থাকা প্রাণীটার কাছে যাওয়ার উপায় নেই পাখিদের। তারা জানে তার কাছে গেলে হয়তো বিপদের আশঙ্কা আছে, কিন্তু দূর থেকে তারস্বরে চিৎকার করলে কি তার ঘুম ভাঙবে? একটি ফুটকি প্যাঁচা এক অদ্ভুত প্রজাতির প্রাণী। সারাদিন বসে বসে কেবল ঝিমোয়। ফুটকি প্যাঁচাটা হয়তো এখন জেগে উঠেছে, তবু চোখ দুটো খুলছে না। ঘুম ঘুম ভাবটা আবেশে জড়িয়ে রেখেছে তাকে। সে জানে পাখিগুলো তাকে ভয় পায় আর ঘৃণা করে,
কিন্তু তার বয়েই গেছে। পাখিদের এই খেলা শেষ হলে তারা অন্যত্র উড়ে যাবে। ক্লান্তি এসে গ্রাস করবে তাদের। তখন আবার ফুটকি প্যাঁচাটা নির্ভাবনায় ঘুমোতে পারবে। বনের বাতাসে শুধু শব্দ আর শব্দের আলোড়ন। তবে প্রতিটি শব্দেরই কিন্তু আলাদা আলাদা মানে আছে। আমরা চট করে হয়তো তা বুঝতে পারি না। তবে কোনো শব্দই একেবারে নিরর্থক নয়। এইমাত্র একটা চমৎকার নরম সুর কানে এলো। কে গান গাইছে? শ্যামা পাখি নাকি? লাজুক সঙ্গীকে প্রেম নিবেদন করছে নাকি? ওই শোনা যাচ্ছে ট্যাপ 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 শব্দ। শব্দটা সোনালি পিঠ কাঠঠোকরার। একটা মরা গাছে ঠোঁট ঠুকে ঠুকে গর্ত করছে। আগামী মরশুমে এখানেই সে তার প্রিয়জনকে নিয়ে সংসার পাতবে। কর্কশ একটা চিৎকার কানে ভেসে এলো কি? একটা পুরুষ চিতলের আওয়াজ প্রতিদ্বন্দ্বীকে আহ্বান করছে দ্বন্দ্বযুদ্ধে। না, ওই তরুণী হরিণীটির সামনে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের এই সুযোগ সে ছাড়বে কি করে? মাথার অনেক উঁচুতে আকাশের প্রেক্ষাপটে পাক খেতে খেতে একটা বাজ সমানে চিৎকার করে চলেছে। এক ঝাঁক শকুনি তার ওপর স্থির হয়ে ভাসছে। মনে হচ্ছে তারা বুঝি বাতাস সমুদ্রে স্নান করছে। তাদের দৃষ্টি কিন্তু নিচের দিকে। গতকাল একজোড়া কাক এক বাঘের লুকোনো মরির সন্ধান জানিয়ে দিল ওই শকুনিদের। তখন থেকেই শকুনিদের দল তককে তককে আছে। সেই ঝোপের কাছে আজ একটা ময়ূর ঘুরে বেড়াচ্ছে। শকুনের দল উঁচু আকাশ থেকে নিচে দৃষ্টি মেলে দেখছে। হয়তো ভাবছে গতকালের মতো কোনো একটা সুযোগ আজও যদি পাওয়া যায়। এখানে সদ্য সৃজনশীল প্রাণের সমারোহ। আপনি যদি একা বসে থাকেন তাহলে আপনার মন অনাস্বাদিত আনন্দে প্লাবিত হবে। বন্ধু বান্ধবদের নিয়েও আপনি জঙ্গলের মধ্যে আসতে পারেন। তবে প্রতি মুহূর্তে নতুন নতুন অভিজ্ঞতা আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে। জঙ্গলের ভয় এখন আর আপনাকে গ্রাস করে না। আপনি এখন আগের থেকে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। এখন আপনি জেনেছেন জঙ্গলে এসে ভয় করলে জঙ্গলকে উপভোগ করা সম্ভব হবে না। মনে হলে আপনি এই অরণ্যের মধ্যে বসবাস করতে পারেন, যেখানে গাছতলায় শুয়ে আকাশের তারা গুনতে বিন্দুমাত্র আপত্তি নেই আপনার। জঙ্গলে দিক হারানোর কোনো ভয় আছে কি? আপনি দিনে বা রাতে দিক নির্ণয় করতে শিখেছেন। এখন বাতাসের গতি কিভাবে মাপতে হয় সেটাও আপনি জেনে গেছেন। গোড়ার দিকে দৃষ্টি নিয়ন্ত্রণের ব্যাপারটা আপনাকে যথেষ্ট বিপদের মধ্যে ফেলেছিল, কিন্তু এখন আপনি জানেন আপনার দৃষ্টির পরিধি 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে কোনো বস্তু নড়াচড়া করলে আপনি তার অবস্থিতি জানতে পারবেন। কোনো কিছুই আপনার চোখ এড়াবে না। জঙ্গলের প্রাণীদের ভাষাও আপনি শিখে নিয়েছেন। শব্দের উৎস নির্ণয় করতেও শিখে গেছেন। কোন প্রাণী কখন কী ভাষায় কথা বলে তাদের আচার আচরণ সম্পর্কে সমস্ত তথ্য এখন আপনার পকেটে এসে গেছে। আপনি ইচ্ছে করলে যে কোনো প্রাণীর জীবনযাত্রার সঙ্গী হতে পারেন, তার সাথে সারাদিন কাটাতে পারেন। নির্ভুল লক্ষ্যভেদের ক্ষমতাও আপনি অর্জন করেছেন। এখন আপনি নিঃশব্দে হাঁটতে পারেন। কোনো প্রাণীকে গুলি করার প্রয়োজন হলে হীনমন্যতা এসে আপনাকে গ্রাস করে না। কেন আপনি এই ব্যাপারে পূর্ণ সচেতন যে এই ব্যাপারে ইচ্ছে করে আপনি প্রাণীটিকে হত্যা করতে চাইছেন না। আপনি জানেন ওই প্রাণীটির থেকে আপনার জ্ঞান অনেক বেশি। ওকে আপনি কেন ভয় করবেন? জঙ্গল সম্পর্কে অনেক গল্প হলো। চলুন এবার ফেরার পথ ধরা যাক। যে পথে এসেছি আমরা সেই পথেই ফিরব। যেখানে বালির ওপর চিতলের পায়ের চিহ্ন দেখেছিলাম সেই জায়গাটা পার হয়ে চিতাটা যে পথ ধরে স্থল আর জলপথ পার হয়েছিল সেটাও আমরা পায়ে পায়ে পেছনে ফেলে যাব। পাদশৈল থেকে ধুয়ে আসা বালিমাটির স্তরকেও পার হতে হবে। যাবার সময় একটা গাছের ডাল টানতে টানতে নিয়ে যাব, যাতে আমাদের পায়ের চিহ্ন সেখানে ধরা না থাকে। তাহলে কি হবে?
আজ হোক, কাল হোক বা পরশুই হোক, আমরা তো আবার শিকারে বেরোবো। তখন আবার এই চিহ্নগুলো পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে সেগুলো কবে সৃষ্টি হয়েছে। না হলে আমরা জঙ্গলের রাজা হব কেমন করে? এতক্ষণ আপনারা শুনছিলেন জিম করবেট অমনিবাস থেকে সংগৃহীত প্রথম উপন্যাস জঙ্গল লোরের ৬ষ্ঠ পর্ব। পরের আরও ২টি পর্ব খুব শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছে। আর শ্রোতা বন্ধুরা, যদি গল্পগুলো শুনতে ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভুল ত্রুটি মার্জনীয়। সবাই সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন।